ডিজাইন করে না, আচ্ছা ইউএক্স মিনস ইজ ইকুয়াল টু অ্যাপসের ডিজাইন করা ওইটা। তো এই জন্য জিজ্ঞেস করলাম মানে জিজ্ঞেস করার মানে কী করতেছে, আপনি যেমন শুনছেন যে ইউএক্স হচ্ছে কোনো অ্যাপসের ডিজাইন করা সেটা, আবার আপনি যদি মনে করেন যে কী জানি বলেন এই এরকম না, অ্যাকচুয়ালি আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছি যে আসলে কী জিনিস, বুঝতে পারছেন? ইউএক্সটা কী জিনিস সেটা সম্পর্কে আপনাদের কারো কোনো ধারণা আছে কি না? আছে কি? না স্যার, আইডিয়া নেই তেমন। না স্যার। কোনো ধরনের আইডিয়া নেই আপনাদের? আচ্ছা, আচ্ছা, তাহলে চলেন আমরা একটু, ইন্টারফেসটা দেখলে হয়তো মনে করতে। আচ্ছা এবার চলেন আমরা একটু অ্যাবাউট ওকে ভাই। ইউএক্স ডিজাইন নিয়ে কথা বলি। আমি আপনাদের সামনে একটা প্রেজেন্টেশন শো করতেছি, আমরা একটু দেখব, কারো যদি কোনো কোশ্চেন থাকে আমরা চ্যাট বক্সে লিখে দিব। একটু খেয়াল করে দেখেন, আমি আজকে হচ্ছে আমরা ইউএক্স ডিজাইন এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এই জন্য আমি আপনাদের সামনে একটা প্রেজেন্টেশন শো করতেছি। ওয়েলকাম টু ইউএক্স ডিজাইন প্রেজেন্টেশনস। তো এই প্রেজেন্টেশনের মাধ্যমে আমি চেষ্টা করছি আপনাদেরকে হোয়াট ইজ ইউএক্স ডিজাইন, ইউএক্স ডিজাইন প্রসেস, ইউএক্স ডিজাইনের ক্ষেত্রে কাজের সাথে ইউএক্স ডিজাইনের যেই কম্বিনেশন সেটা কি, আসলে অ্যাকচুয়ালভাবে ইউএক্স ডিজাইনটা কীভাবে কাজ করে, এই জিনিসগুলো আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বোঝানোর চেষ্টা করব। আর আরেকটা কথা বলে নেই, ইউএক্স ডিজাইন কিন্তু অনেক বড় একটা পরিসর, অনেক বড়। সেখানে আপনাদেরকে 1 ঘন্টা 2 ঘন্টা মানে ইয়া করে আহ, বোঝানো পসিবল না। এটার জন্য আলাদা কিন্তু একটা আগে আছে, থিম আছে, অর্থাৎ 6 মাস 3 মাস এর একটা কোর্স আছে। যদিও ইউএক্সটা আপনাদের সিলেবাস বা আপনাদের এই অনুযায়ী কিছুতে নেই, আমি জাস্ট আপনাদেরকে, যেহেতু আমরা একটা কাজ করতেছি সেখানে আপনার মানে আমরা যেহেতু এই রিলেটেড ডিজাইন কনসেপ্ট নিয়ে কাজ করতেছি, সো ডিজাইন কনসেপ্টের মধ্যে ইউএক্সের কাজ আছে বা ইউএক্স নিয়ে কাজ করতে হয়, এই জন্যই হচ্ছে আপনাদের ইউএক্সটা সংক্ষিপ্ত আলোচনা করা। তো ফার্স্ট যে বিষয়টা আছে যে হোয়াট ইজ ইউএক্স, তো আমি যদি আপনাদেরকে কোয়েশ্চেন করি যে হোয়াট ইজ ইউএক্স, যেমন একটু আগে রামেন্দ্রনাথ বলছেন যে ইউএক্স হচ্ছে যে অ্যাপস ডিজাইন করা, এটা হচ্ছে ইউএক্স। আবার অনেকেই বলছেন যে না আমার কোনো ধারণা নেই ইউএক্স সম্পর্কে, আমার কোনো ধারণা নেই। আসলে ইউএক্স জিনিসটা কি সেটা হচ্ছে আমাদের জানা খুবই দরকার। ইউএক্স হচ্ছে একটা প্রসেস, ইউএক্স হচ্ছে একটা প্রসেস সিস্টেম। এর ফুল মিনিংটা হচ্ছে ইউজার এক্সপেরিয়েন্স, ফুল মিনিং হচ্ছে এই ইউজার এক্সপিরিয়েন্স। এখন আপনার ফার্স্ট যে কোয়েশ্চেনটা থাকবে, ইউ না হয় বুঝলাম, এক্সের জায়গায় ই দিয়ে মানে এক্সপিরিয়েন্স কীভাবে আসলে, অ্যাকচুয়ালি এখানে ইটা উজ্জ্ব থাকে বিধায় এক্সপিরিয়েন্সটা উল্লেখ করা হয়, ইউএক্সটা উল্লেখ করা হয়। ইউএক্স এর ফুল মিনিংটা হচ্ছে ইউজার এক্সপেরিয়েন্স। ইউজার এক্সপিরিয়েন্স ইজ ইকুয়াল টু, আচ্ছা তো ইউএক্স হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স, ইউএক্স হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স। আর ইউজার এক্সপিরিয়েন্সটা হচ্ছে আপনি কোনো একটা বিষয়ের উপর রিসার্চ করে ওইখান থেকে আপনি একটা রেজাল্ট নিয়ে দেন হচ্ছে ওই রিলেটেড একটা অংশে ব্যবহার করার যেই এই যে প্রসেসটা আছে, এই জিনিসটার নামই হচ্ছে ইউএক্স। নর্মালভাবে আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দেই। সাপোজ মনে করেন আপনি আপনার বাসার পাশে, খেয়াল করবেন, আপনি আপনার এলাকার মধ্যে একটা দোকান দিবেন, যে কোনো একটা দোকান। এখন আপনি মনে করেন দেওয়ার আগে এখন আপনার কাছে অনেক টাকা, আপনি কি করলেন, এক কাজ করো, এই যে আমার পাশের আমার বিল্ডিংয়ের নিচে যে জায়গাটা আছে ওইখানে এক কাজ করো, একটা গা করো, এই দোকান দাও, দোকান দিয়ে আমি ওইখানে গা চালাই, কি জানি দোকানদারি করব। কিসের দোকান? মনে করেন জেনারেল স্টোর, জেনারেল স্টোর আপনি দিয়ে দিলেন ওইখানে। কিন্তু সবচেয়ে মজার কথা হচ্ছে আপনার বাসার আশেপাশে মাত্র 3টা ঘর আছে বা 2টা ঘর আছে, যেখানে যাদের কাছে যে ওরা যদি আপনার মানে কিছু কিনেও, প্রোডাক্ট কিনেও, তাহলে আপনাকে কি করতে হবে,
এই মাসের মধ্যে হয়তো বা 2-4 দিন বা 10-15 দিন আপনার কাছ থেকে তারা কিছু কিনবে। এখন আপনি যদি এই বিজনেসটা দেওয়ার আগে আপনি যদি শুরু করতেন, রিসার্চ শুরু করতেন যে আমার এইখান থেকে কতটুক দূর পর্যন্ত বা এর মধ্যে যাদের দোকানগুলো আছে কতটুক দূরে আছে, নাম্বার ওয়ান, ওই সব দোকানগুলোর মধ্যে কেমন কাস্টমার যায়, নাম্বার টু, নাম্বার থ্রি হচ্ছে যে ওনারা কি কি প্রোডাক্ট সেল করেন, নাম্বার থ্রি, নাম্বার ফোর হচ্ছে যে কোন কোন প্রোডাক্টগুলো আসলে মিসিং, ওনাদের কাছ থেকে মিসিং, যেগুলোর জন্য কাস্টমার এইখানে না থেকে চলে যাচ্ছে হচ্ছে আপনার বাজারে বা অন্য কোথাও। তো আপনি কি করলেন, 15 দিন রিসার্চ করলেন এবং বিভিন্ন জনকে জিজ্ঞেস করেন কি ভাই বাজারে যাচ্ছেন কেন, ওইখানে তো দোকান আছে, ভাই ওই দোকানে ওই জিনিসটা নাই। আপনি কিন্তু পেয়ে গেছেন যে কি জিনিসটা নাই। পরে আরেকজনকে জিজ্ঞেস করেন ভাই ওদিকে যাচ্ছেন কেন, ওইখানেই তো দোকান আছে, ভাই ওই দোকানে ওই জিনিসটা নাই। অর্থাৎ আপনি যখন 10-15 জনকে জিজ্ঞেস করবেন তখন আপনার মোটামুটি একটা আইডিয়া জেনারেট হয়ে যাবে যে এই দোকান সম্পর্কে আপনার খুব ভালো একটা ইয়া চলে, যে ওদের আসলে ব্যবসার ধরনটা কেমন, কি কি ধরনের প্রোডাক্ট পাওয়া যায়, বা ওনাদের সম্পর্কে যারা এখান থেকে জিনিসপত্র কিনে নিয়ে যায় তাদের আসলে কনসেপ্টটা কি, বা তারা কি বলতে চায় ওনার সম্পর্কে, এটা নিয়ে যারা কাস্টমার আছে তাদের মতামতটা কি, মোটামুটি আপনি যখন জেনে যাবেন তখন আপনি কি করবেন, ওর পাশে যদি একটা দোকান দেন, দেওয়ার পর আপনি যদি ওইখানে যে মিসিংগুলো আছে সেই মিসিংগুলোকে ফুলফিল করে এবং এক্সট্রা কিছু ফ্যাসিলিটিস দিয়ে যদি আপনি একটা দোকান করেন, আপনার ওই অংশটা কিন্তু চলবে, আপনার ওই অপশনটা চলবে। এখন আপনি এই যে দোকানটা দিচ্ছেন বা এটা নিয়ে কাজ করতেছেন, এই যে বিষয়টা যে কাজটা করলেন, এর আগে আপনি যে কি কাজ করছেন, এর আগে করছেন হচ্ছে রিসার্চ করছেন, বিভিন্ন ধরনের রিসার্চ। আপনি প্র্যাকটিক্যালে রিসার্চ করছেন, কথোপকথন করছেন, ওনার যিনি দোকানদার আছেন ওনার উইকনেস এবং স্ট্রং, কোন জিনিসটা আপনার উইকনেস, কোন জিনিসটা স্ট্রং, এই বিষয়ে আপনি একটা ধারণা নিছেন, ধারণা নিয়ে ওইটা সম্পর্কে আপনি একটা ম্যাপ চেষ্টা করছেন যে ওনাদের, অর্থাৎ একটা নোট করছেন যে এই এই জিনিসগুলো নাই, সেই জিনিসগুলো একটা নোট করছেন, তাদের উইকনেস এইখানে আছে, তাদের এই জিনিসটা সমস্যা, অর্থাৎ সব কিছু যখন আপনি আইডেন্টিফাই করে দেন হচ্ছে নিজে একটা বিজনেস শুরু করলেন, ওই বিজনেসটার মধ্যে আপনাকে আপনার অবশ্যই কি হবে, লাভবান আপনি হবেনই। এই যে প্রসেসটা আছে না, এটাকে বলা হয় ইউএক্স, এটাকে বলা হয় ইউএক্স। অর্থাৎ আমরা আমাদের দৈনন্দিন জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই, আমরা আমাদের দৈনন্দিন জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কি হয়, আমরা কি করি, এই ইউএক্স ব্যবহার করি, কিন্তু আমরা সেটা জানি না। এখন এই যে ইউএক্সটা আছে, ইউএক্সটা কিন্তু স্থানভেদে অন্যরকম। আপনি যখন পার্সোনাল লাইফে চলে আসবেন তখন হচ্ছে এক ধরনের, আপনি যখন এটা প্রফেশনাল লাইফে ইউজ করবেন তখন হচ্ছে এক ধরনের, আপনি যখন ডিজাইনের ক্ষেত্রে ইউজ করবেন তখন হচ্ছে এক ধরনের, অর্থাৎ এক এক জায়গায় এক এক রকম। এখন আপনার ফার্স্ট কোশ্চেন থাকতে পারে যে ডিজাইনের সাথে এই ইউএক্স এর সম্পর্কটা কি, এই সম্পর্কটা আপনার জিজ্ঞেস করে থাকতে পারে, অর্থাৎ আপনার কোশ্চেন থাকতে পারে। এই প্রশ্নটার উত্তর আমরা দিয়ে দিচ্ছি একটু পরেই। তবে এর আগে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ইউএক্স ডিজাইনের অ্যাকচুয়াল যে মিনিংটা, অর্থাৎ আমরা উইকিপিডিয়া, তারপর হচ্ছে আপনার বিভিন্ন ব্লগস থেকে কিছু সংজ্ঞা নিয়ে আসার চেষ্টা করছি ইউএক্স ডিজাইনের। এর মধ্যে প্রথম যে সংজ্ঞাটা আছে এটা হচ্ছে যিনি ইউএক্স ডিজাইনের আবিষ্কারক ওনার একটা সংজ্ঞা। তো এটা হচ্ছে আপনার ডিজাইন ফাউন্ডেশন নামের একটা আগে আছে, ওইখান থেকে আমি কালেকশন করছি এটাকে। তো এর মধ্যে উনি কি বলছেন সেটা একটু দেখি, যে ইউএক্স বা ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন ইজ দ্য প্রসেস অফ ম্যানিপুলেটিং ইউজার বিহেভিয়ার্স with a product by using data to inform the design process and the continual update to the and to the usability, accessibility and desirability provided in the interactions with a product. আমি মিডলে কয়েকটা কথার বাংলা লিখে রাখছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, একটু ভালো করে খেয়াল করে দেখেন উনি কি বলছেন। দ্য ইউজার experience design is the process of manipulating using behaviors.
ম্যানিপুলেটিং ইউজার বিহেভিয়ার্স, এখানে বাংলাটা বলা হয়েছে ব্যবহারকারীর আচরণ নিপুণভাবে পর্যবেক্ষণ করা। আসলে আমরা যেই জিনিসটা ম্যানিপুলেট বলতে বুঝাই বা ম্যানিপুলেশন যে জিনিসটা বোঝায় যে অনেকগুলোর সংমিশ্রণ যে আছেন ওনাদের বিহেভিয়ার্সগুলো আমাদের কি করতে হবে, এই যে সংমিশ্রণ করে দেখতে হবে। নাম্বার 2 হচ্ছে উইথ এ প্রোডাক্ট বাই ইউজিং ডাটা টু ইনফর্ম দ্য ডিজাইন প্রসেস অ্যান্ড কন্টিনিউয়ালি আপডেট টু দ্য ইউজেবিলিটি, অ্যাক্সেসিবিলিটি অ্যান্ড ডিজেবিলিটি প্রোভাইডেড ইন দ্য ইন্টারাকশনস উইথ এ প্রোডাক্ট। আচ্ছা, এখানে আমি জাস্ট একটা প্রোডাক্ট দিয়ে বুঝাই, এই সংজ্ঞাটা যদি একটা প্রোডাক্ট দিয়ে বুঝাই তাহলে আপনি উত্তরটা পেয়ে যাবেন। সাপোজ মনে করেন আপনি একটা মোবাইল কিনতে যাবেন, খেয়াল করে দেবেন, আপনি একটা মোবাইল কিনতে যাবেন। এখন আপনি যে মোবাইল কিনতে যাবেন, আপনি মনে করেন আমাকে নিয়ে গেছেন, আমি জিজ্ঞেস করলাম যে তোমার কেমন সেট পছন্দ, তখন আপনি আপনার আকাঙ্ক্ষাগুলো প্রকাশ করছেন যে স্লিম হবে সেটটা, একটু বড় হবে সেট, স্লিম হবে, ভিতরে ব্যাটারি থাকবে 4000 অ্যাম্পিয়ার, র্যাম থাকবে 4 GB, রোম থাকবে 64 GB, তারপর হচ্ছে আপনার ক্যামেরা ভালো থাকতে হবে, ফ্রন্ট ক্যামেরা ভালো থাকতে হবে, আর যে টাচ স্ক্রিন ইউজ করবেন খুব ভালো গর্জিলা গ্লাসের একটা টাচ স্ক্রিন থাকবে, ভালো ক্যামেরা থাকবে, আমি যাতে ভিডিও করতে পারি। আপনি আপনার আকাঙ্ক্ষাগুলো প্রকাশ করছেন, খেয়াল করে দেখেন, আমি যখন বলছি আপনার আকাঙ্ক্ষাগুলো আপনি প্রকাশ করছেন, অর্থাৎ এখানে দেখেন অ্যান্ড ডিজিবিলিটি প্রোভাইডেড ইন দ্য ইন্টারঅ্যাকশনস উইথ এ প্রোডাক্ট, একটা প্রোডাক্ট সম্পর্কে আপনার আকাঙ্ক্ষা প্রদান করছেন এবং আপনার মিথস্ক্রিয়া অর্থাৎ আপনার মনের ভাব প্রকাশ করছেন, আপনি আপনার আকাঙ্ক্ষা এবং আপনার মনের ভাব আপনি কি করছেন, প্রকাশ করছেন। এখন আমি যে এটাকে ইউজ করতে মানে কিনবো, এখন কি আমি কি ওটাকে অ্যাক্সেস করার অ্যাবিলিটি রাখি কিনা, আপনার যেই ইচ্ছা শক্তি প্রকাশ করছেন সেটাকে অ্যাক্সেস করার অ্যাবিলিটি আমার আছে কিনা। এখন আপনি যে কথা বলছেন ওইটা হচ্ছে আপনার 20,000 টাকা দাম মনে করেন, কিন্তু আপনার অ্যাবিলিটি হচ্ছে 12 থেকে 15,000 টাকা অ্যাবিলিটি, তো অ্যাক্সেস করার ক্ষমতা আমার আছে কিনা, এবং আমি কি এটাকে অ্যাকুরেটভাবে ব্যবহার করার যোগ্য কিনা, অর্থাৎ উনি আমাকে যেই ফোনটা দিবেন বা ফোনটা আমি করবো ওটা কি আমি ঠিকভাবে ইউজ করতে পারবো কিনা, এই জিনিসগুলো কি করে, পর্যবেক্ষণ করে, এই জিনিসগুলো পর্যবেক্ষণ করে। এখন আপনি যখন মার্কেটে গেছেন, মার্কেটে যাওয়ার পর আপনি আপনার আকাঙ্ক্ষা প্রকাশ করছেন, উনি আপনাকে কি করছেন যে আপনাকে একটা ফোন দিচ্ছেন, ফোন দিয়ে বলতেছেন যে ভাই এই ফোনটা নিয়ে যান, আপনি যা যা পাইছেন চাচ্ছেন সবই এটার মধ্যে আছে এবং আপনার অ্যাক্সেস করার অ্যাবিলিটিও আছে, অর্থাৎ আপনি 14,000 টাকা করে পাবেন। খেয়াল করে দেখেন, 14,000 টাকা হলে এটা কিনতে পারবেন। এখন 14,000 টাকা যেহেতু আমি কিনতে পারছি, সো দ্যাট আমার টার্গেট ছিল 15,000, সেখানে আমি 14,000-এ পাচ্ছি, অবশ্যই আমি নিব। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, আমার যে মনের আকাঙ্ক্ষা, এই মনের আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করে দিচ্ছে মনে করেন টেকনোফোন, সে বুঝলো কিভাবে যে এরকম মানে চাচ্ছি আমি, সে কিভাবে বুঝলো যে আমি এরকম অংশগুলো চাই। এমনও তো হইতে পারে যে আমি 1 GB র্যাম দেবো, 4,000 অ্যাম্পিয়ার আপনার ব্যাটারি দিব, তারপর হচ্ছে আপনার গরিলা গ্লাসের অংশ দিব, ক্যামেরা মোটামুটি ভালো, আমি দিয়ে 15,000 করে দিলাম, এটা একটা অপশন। আর আমি যেমন চাচ্ছি সেম টু সেম একটা অপশন, দুইটা। তো ও জানলো কিভাবে যে আমি এরকম চাচ্ছি, এর আগে সে যে কাজটা করছে, অর্থাৎ এই প্রোডাক্টটা মার্কেটে নিয়ে আসার আগে যে কাজটা করছে সে হচ্ছে সার্ভে করছে, যারা হচ্ছে মোবাইল ব্যবহার করে তাদের সাথে কথোপকথন করছে যে ভাই আসলে আপনাদের মানে আপনি আপনার কেমন টাইপের ফোন পছন্দ, ভাই আমি তো স্যামসাং খুব পছন্দ করি, কেন ভাই স্যামসাং পছন্দ করেন, কেন স্যামসাংয়ের ক্যামেরা ভালো, এটা ভালো, এটা, অর্থাৎ যেই যেই সুবিধাগুলো আছে, স্ট্রেংথগুলো আমি বের করছে, ও আমাকে বলছে। এরপর আপনার আবার গেলেন আরেকটা বলতেছে ভাই আমার তো ওপো ভাল লাগে, কেন ভাল লাগে, এই কারণে ওপো ভাল লাগে, কিন্তু দামটা একটু বেশি। উইকনেস কিন্তু একটা পেলেন, স্ট্রংও পেলেন, স্ট্রেংথও পেলেন, উইকনেসও পেলেন, যে দাম একটু বেশি। আবার কি করলেন, আরেক জায়গায় গেলেন, ভাই আমি হুয়াই পছন্দ করি কিন্তু ওদের র্যামটা কম, এমনি বাকিগুলি ঠিক আছে, আপনি এখানে আরেকটা উইক পয়েন্ট পেলেন যে আপনার র্যাম কম। তো এরকম করে আপনি যখন 10-12 জনের সাথে বা 15 জনের সাথে সার্ভে করবেন, সার্ভে করার পর যখন আপনি একটা ফোন বাজারে নিয়ে আসবেন, ওই ফোনটা অবশ্যই
চাহিদা সম্পন্ন একটা ফোন হবে, অর্থাৎ মানুষ এটা নেবে। কেন? কারণ হচ্ছে যে প্রবলেমগুলো কাস্টমার ফেস করতেছিল সেই প্রবলেমগুলোকে কি করলাম আমি ফার্স্ট হচ্ছে আইডেন্টিফাই করলাম, দেন হচ্ছে এটাকে নিয়ে গবেষণা করলাম, এরপরে হচ্ছে আমি একটা চিন্তা ভাবনা করলাম, অর্থাৎ প্রপোজাল সাবমিট করলাম, সাবমিট করার পর ওইটা হচ্ছে বাস্তবায়ন করলাম, অর্থাৎ ডিজাইনটা আসছে, ডিজাইনটা আসার পর এটাকে আমি লাইভে নিয়ে আসছি, লাইভে নিয়ে এসে মার্কেটে ছাড়ছি। এখন দেখবো হচ্ছে আমার কাজ কি, যে কাস্টমাররা কি বলে। যখন বুঝালাম ভাই আপনি এই ফোনটা নেন, আপনি যা যা পাচ্ছেন চাচ্ছেন সবই পাবেন, তাই নাকি ভাই? উনি নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর আমি কি করলাম, ওনার সাথে কথোপকথন করলাম, ভাই আপনি যে ফোনটা নিছেন ফোনটা কেমন? তো ভাই খুবই ভালো ফোনটা। তাহলে আপনি যেই প্রসেসটা কিন্তু শুরু হয়েছে অনেক আগে থেকেই, প্রসেসটা আজকে না, অনেক দিন আগে থেকে শুরু হওয়া এবং কন্টিনিউয়াসলি চলতেই থাকবে। এবং এটাই বলছে, দ্য ইউজিং ডাটা টু ইনফর্ম দ্য ডিজাইন প্রসেস অ্যান্ড দ্য কন্টিনিউয়ালি আপডেট টু দ্য accessibility, usability, accessibility and visibility provided in the interactions with the product। যে আপনার কন্টিনিউয়াসলি আপডেট করতে হবে এটাকে, ওনারা যেমন চাচ্ছেন এর উপর ভিত্তি করে আমাকে আপডেট করতে। এখন এই জিনিসটা তো আমি কি কোত্থেকে নিছি, কাস্টমারের কাছ থেকে নিছি, নিয়ে দেন হচ্ছে আমি আমার প্রোডাক্টের মধ্যে আপ করে দিছি। আপ করাতে কি হয়েছে, আপ করাতে খুব সহজেই এই জিনিসটা আমার কি হলো, উনি পেয়ে গেছেন। আচ্ছা, এরপরে দেখেন আরেকটা যদি আমি গিয়া দেখাই, এটার একটা সংজ্ঞা দেখাই। ইউজার এক্সপিরিয়েন্স ইনক্লুড অল দ্য ইউজার ইমোশনস, ওনাদের আবেগ, বিলিভস বিশ্বাস, প্রিফারেন্স পছন্দ, পারসপেকশনস প্রিরেসপেকশনস উপলব্ধি, ফিজিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল রেসপন্স শারীরিক এবং মানসিক প্রতিক্রিয়া, বিহেভিয়ার্স অ্যান্ড অ্যাকমপ্লিশমেন্ট দ্যাট ওকার বিফোর ডিউরিং অ্যান্ড আফটার ইউজ, জিনিসটা ব্যবহার করার আগে এবং পরে। একটু আগে যে কথাটা বলছিলাম আমি যে ওনাকে দিলাম, দেওয়ার পরে ওনার মিথস্ক্রিয়া কি বা ওনার আচরণটা কেমন, সেটা আগে এবং পরে আমাকে পর্যবেক্ষণ করতে হবে। যদি জিনিসটা ভালো হয়, সাপোজ মনে করেন আপনি 15,000 টাকা দিয়ে যে ফোনটা কিনছেন, আপনার এলাকায় যাওয়ার পর আপনি বলেন কিরে কি কিনছে, আরে ভাই ফোন কিনছে, খুবই ভালো একটা ফোন, মাত্র 15,000 টাকায় খুবই ভালো একটা ফোন। আপনি কি করলেন, আপনি মানে অনিচ্ছা সত্ত্বেও একজনের মার্কেটিং করে দিলেন। এটা কিন্তু একজনের মার্কেটিং করে দিলেন, আপনি কিন্তু জানেন না যে এটা আপনি মার্কেটিং করতেছেন, করে দিচ্ছেন। কিভাবে মার্কেটিংটা হলো, আমার কারণে, আমি কিভাবে পেলাম, প্রসেসিং করার কারণে। প্রসেসটা কিভাবে হলো, বিভিন্ন কাস্টমারের মধ্যে থেকে। দেখেন 15 জনের একটা মতামত, সেখান থেকে আমি কোর পয়েন্টগুলো নিয়ে মার্কেটে একটা প্রোডাক্ট চাললাম, ওই প্রোডাক্টটা ভালো হওয়ার কারণে একজন আমাকে প্রশংসা করলো, অর্থাৎ মার্কেটিং করলো। সে কি করতেছে, আমাকে আগ্রহ দেখাচ্ছে, ভাই আপনি নিতে পারেন, আপনি নিতে পারেন। এই যে জিনিসগুলো আছে ওনার, এটার মধ্যে আমার আবেগ আছে, যে আমার মানে খুব ইচ্ছা আমি একটা ফোন কিনবো, আমি বিশ্বাস আছে আমার যে আমি ফোনটা আমি এরকম করে ব্যবহার করবো, এটা আমার বিশ্বাস এবং ভালো হবে, আমার একটা পছন্দ আছে এবং আমি উপলব্ধি করতে পারি, শারীরিক এবং মানসিক আমার একটা প্রতিক্রিয়া আছে। এই জিনিসগুলো আমাকে প্রায়োরিটি দিয়ে দেন হচ্ছে আপনার ডিজাইন কনসেপ্টটা করতে হয়। এখন আমি যদি আপনাকে একটা কাজ করলাম, যে ওনাকে বললাম যে 15,000 টাকা দিয়ে নিয়ে যান, নিয়ে যাওয়ার পর 10 দিন পরে যদি ওনার বিশ্বাসটা ভেঙে যায় যে জিনিসটা ভালো না, পরবর্তীতে কিন্তু আমি কখনোই এই জিনিসটা আমি কিনবো না বা আরেকজনকে বলবো না। উনি যদি এটাকে উপলব্ধি করতে না পারে, এই জিনিসটা যদি উপলব্ধি করতে না পারে, বা উনি যদি এই জিনিসটা উপলব্ধি করতে পারে যে জিনিসটা ভালো, তাহলে আমার কি হবে, একটা প্রমোশন হয়ে যাবে, অর্থাৎ আমি ইনডিরেক্টলি আপনি আমার মার্কেটিং করতেছেন। অর্থাৎ এই জিনিসগুলোকে যখন আপনি প্রায়োরিটি দিয়ে কোনো কাজ করবেন, তখন দেখবেন অবশ্যই অবশ্যই আপনার রেজাল্টটা ভালো আসবে। এরপরে দেখেন, এটা মেবি উইকিপিডিয়ার থেকে নেওয়া, ইউজার এক্সপিরিয়েন্স ইনকম্প্রেসড পরিবেশন করে অল দ্য অ্যাসপেক্ট অফ দ্য ইন্ড ইউজার ইন্টারাকশনস উইথ দ্য কোম্পানি, ইটস সার্ভিস অ্যান্ড ইটস প্রোডাক্টস। একটু আগে যে কথাটা বললাম, কোম্পানি, স্যামসাং কোম্পানি, এর সার্ভিস এবং ইটস প্রোডাক্ট, অনেক ম্যাক্সিমামই আপনার মানুষ যেটা করে সেটা হচ্ছে আপনার কোম্পানির উপর বেস করে কাজটা করার চেষ্টা করে।
কোম্পানির উপর বেস করে চালাবো। এটা কোম্পানি এর সার্ভিস এবং এর প্রোডাক্টটা নিয়ে আপনার কাজ করে। এখন এখানে একটা দেখেন অ্যাসপেক্ট, অল অ্যাসপেক্ট, সব কিছু ও যা যেমন চাচ্ছে সব কিছু নিয়ে, সব কিছু নিয়ে তার একটা আগ্রহ বা তার একটা মতামত ব্যক্ত করা। এরপর একদম লাস্ট খেয়াল করে দেখেন, সরি আমি এটা থেকে চলে গেছিলাম, একদম লাস্ট যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে আপনার ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন ইজ দ্য প্রসেস ডিজাইন টিমস ইউজ দ্য ক্রিয়েট প্রোডাক্ট দ্যাট দ্য প্রোভাইড meaningful of the relevant experience to user. This involves the design of the entire process of acquiring and integrating the product, including aspects of the branding, design, usability and function. এই জিনিসগুলো যদি আমার আয়ত্তে থাকে বা আমি যদি এই জিনিসগুলোকে প্রায়োরিটি দেই, সব কথা কিন্তু লাস্টে ঘুরে ফিরে ওই একই, যে কাস্টমারের যেই ইচ্ছা আকাঙ্ক্ষা বা ওনার যেই মনোবাসনা, এই জিনিসগুলোকে প্রায়োরিটি দিয়ে আমাকে কি করতে হবে, সামনের দিকে আগাতে হবে। তো এই হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স কি জিনিস, তার একটা ছোট্ট কিছু উদাহরণ প্লাস হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার কয়েকটা সংজ্ঞা। সাধারণত আমরা যখন কোনো কিছু করি বা কোনো কিছু জিজ্ঞেস করি বা কোনো কিছু চিন্তা ভাবনা করি বা কোনো কিছু কিনবো চিন্তা ভাবনা করি, তখন আপনার সামনে কয়েকটা কোশ্চেন চলে আসে, হোয়াই, হোয়াট, হাউ। আমি যদি চিন্তা করি আপনাকে আমি যদি চিন্তা করি যে এটা করার আমার ফার্স্ট যে কথা কেন, কেন, বা আমি যদি বলি এটা করতে হবে কি, কি জিনিস করতে হবে, অথবা কিভাবে এটা আমি করব কিভাবে। তো ইউজার এক্সপিরিয়েন্সের মধ্যে বা ইউজার এক্সপিরিয়েন্সের যে মেন থিমটা আছে, তো ওই থিমটার মধ্যে দেখেন হোয়াই, হোয়াট অ্যান্ড হাউ অফ ইউএক্স ডিজাইন, এইগুলোর মধ্যে যদি আপনি হোয়াই, হোয়াট এবং হাউ এই কয়েকটা জিনিস যদি আপনি প্রায়োরিটি দিয়ে কাজ করেন, আমি কেন কিনবো জিনিসটা, হোয়াই, হোয়াই আমি এটা কেন কিনবো, এরপরে যখন আমি যা করি যে আমার কাছে একটা আছে কি আছে, কি আছে, তো আমি যদি বলি যে এটা আছে আপনি এটাকে নিতে পারেন কিভাবে, এই যে কোশ্চেনগুলো আসে কেন কি কিভাবে, এই কোশ্চেনগুলো যে আসে, এই কোশ্চেনগুলো অলওয়েজ একজন কাস্টমার বা একজন মানুষ কি করেন, ব্যবহার করেন। কেন? কারণ হচ্ছে আমি যখনই আপনার কোনো কিছু পারচেস করতে যাব বা কোনো কিছু সম্পর্কে আমি কোনো কিছু জানতে চাইবো বা আপনার বুঝতে চাইবো, তখনই কিন্তু এই কোশ্চেনগুলো অটোমেটিকলি আসে আমার মাথার মধ্যে। তো ইউএক্স ডিজাইনের মধ্যে এই কোশ্চেনগুলোর মিনিংটা কি বা এগুলো কতটুক মিনিংফুল বা এগুলো কতটুক হেল্পফুল সেই সম্পর্কে আমরা একটু জানবো। দেখেন এখানে লেখা আছে ওয়াই, মোটিভেশন, ভ্যালু অ্যান্ড ভিউ। তারপর হচ্ছে আপনার হোয়াট, ফাংশনালিটি, ফিচার্স, হাউ, অ্যাক্সেসিবিলিটি, অ্যাথেন্টিক্স। খেয়াল করে দেখেন মোটিভেশনস, ফাংশনালিটি এবং অ্যাক্সেসিবিলিটি। তো এই জিনিসগুলোকে আমি একটু ক্লিয়ার করে দেওয়ার জন্য আপনাদের সামনে একটু নিয়ে যাচ্ছি। UX designers considered the why, what and how of product use, এই জিনিসগুলো কনসিডার করে দেন হচ্ছে কাজ করে। কি কি জিনিস একটু দেখি। অ্যাজ এ ইউএক্স ডিজাইনার ইউ শুড কনসিডার, বিবেচনা করতে হবে, দ্য ওয়াই কেন, হোয়াট কি এবং হাউ অফ প্রোডাক্ট ইউজ কিভাবে কাজটা করতে হয়। দ্য ওয়াই ইনভলভ দ্য ইউজার মোটিভেশনস, ইউজার মোটিভেশনস ফর অ্যাডপ্টিং এ প্রোডাক্ট। কেন আমি জিনিসটা গ্রহণ করব, ভাই আপনি এই মোবাইলটা নিয়ে যান, কেন আমি মোবাইলটা নেব, আপনি কেন, আমি কেন মোবাইলটা দিব, তখন আমাকে এই জিনিসটা ওনাকে বুঝাইতে হবে যে আপনি ওয়েদার দ্য রিলেটেড টু এ টাস্ক দে উইশ টু পারফর্ম উইথ ইট অর টু ভ্যালু অ্যান্ড ভিউজ which users associate with the ownership and use of the product। ওই যে একটা কথা বললাম আমি এটা কেন করব, কেন নিব, এটার মধ্যে আপনি নিলে আপনি যদি এই প্রোডাক্টটা নেন, আপনি যদি এই প্রোডাক্টটা নেন তাহলে আপনি যেটা যেটা চাচ্ছিলেন
যে র্যাম এটা, রোম এটা, তারপর হচ্ছে আপনার ব্যাটারি এরকম হবে, ক্যামেরা এরকম হবে, এই জিনিসগুলো সম্পাদন কর, অর্থাৎ এগুলো আপনি পাবেন, এগুলো আপনি পাবেন। অর্থাৎ আমার যা যা দরকার ছিল ওই জিনিসগুলো আমি, আমার যা যা ইচ্ছা ছিল ওই জিনিসগুলো আপনি এটা দিয়ে করতে পারবেন, পূরণ করতে পারবেন, এটা নিতে পারেন, এটা দিতে পারেন। এরপর খেয়াল করে দেখেন, দ্য ওয়াট অ্যাড্রেস দ্য থিং পিপল ক্যান ডু উইথ এ প্রোডাক্ট অ্যান্ড ইটস ফাংশনালিটি, ব্যবহারকারী পণ্যগুলোর সাথে কি করতে পারে এর কার্যকারিতা সম্পর্কে ধারণা দেওয়া তাদেরকে। তা আপনি যে বললাম যে ভাই আপনি এটা নেন, আপনি এই এই কাজগুলো করতে পারেন, কি কাজ করতে পারবো বলেন? আপনি এত মেগাপিক্সেল ক্যামেরায় এইভাবে ছবি তুলতে পারবেন, আমাকে ওনাকে বুঝাইতে হচ্ছে এইভাবে ছবি তুলতে। অন্যান্য জায়গায় যদি আপনি ক্যামেরা পান, ভালো ক্যামেরা চাচ্ছেন, কিন্তু এটা হচ্ছে এইচডি ক্যামেরা, এটার মধ্যে এই কাজ করতে পারবেন, এটার মধ্যে এইভাবে পুশ করে রাখতে পারেন আপনি। আগেরটা বলছিলেন 4000 mAh, ওইখানে কিন্তু ফাস্ট চার্জার নেই, আমারটা কিন্তু ফাস্ট চার্জার। অর্থাৎ এর সম্পর্কে উনি যে 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 বিষয়গুলো আপনাকে বলছিলেন যে এই জিনিস থাকতে হবে, তখন আপনি বলবেন আপনাকে কি করতে হবে, এই জিনিসগুলো ওনাকে বলতে হবে যে আপনি যা যা চাচ্ছেন সবগুলি এখানে পাবেন, এবং তার সম্পর্কে ওদেরকে জানিয়ে দিতে হবে। এরপর ফাইনালি দ্য হাউ রিলেটেড দ্য ডিজাইন অফ ফাংশনালিটি ইজ অ্যান অ্যাক্সেসিবিলিটি অ্যান্ড অ্যাথেন্টিক্যালি প্রেজেন্ট ওয়ে, সুন্দর উপায়ে তাকে যাতে আপনি ফাংশনালিটি কার্যকারিতাগুলো সুন্দর করে বুঝাই দিবেন। এখন আপনি ওই যে বললাম না যে আপনি এটা দিয়ে এইচডি ক্যামেরা ইউজ করতে পারেন, প্লাস হচ্ছে এরকম এরকম, কিভাবে করতে হয় দেখান তো। কোশ্চেনগুলো কিন্তু অটোমেটিকলি চলে আসছে, কিভাবে করতে হয় দেখান তো। এই যে দেখেন, এই ফাংশনে যাবেন, এখান থেকে এইভাবে ইউজ করবেন, বিউটি আসবে, এইভাবে আসবে, এটা হচ্ছে এটা। আপনি তাকে সুন্দর করে বুঝালেন, কার্যকারিতা সম্পর্কে বোঝান। যখন আপনার হোয়াই, হোয়াট, হাউ এই জিনিসগুলো যখন ওর মধ্যে সুন্দর করে চলে যাবে, সে অবশ্যই প্রোডাক্টটা সে নিবে, কারণ সে যা চাচ্ছে তার সবগুলো গুণই এই অংশটার মধ্যে আছে, এই প্রোডাক্টের মধ্যে আছে, তাহলে সে কেন নিবে না? এবং তার এটা গ্রহণ করার ক্ষমতাও আছে, অর্থাৎ সে এটাকে কেনার ক্ষমতাও আছে, এবং দেখতেও সুন্দর। তো যখন এই জিনিসগুলো আপনার হয়ে যায়, এজন্য ইউএক্স ডিজাইনের মধ্যে ওয়াই, হোয়াট, হাউ এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। সো এই জিনিসগুলোকে আমাকে মাথায় রেখে দেন হচ্ছে আমাকে কাজ করতে হবে। কারণ সবসময় একটা জিনিস মনে রাখবেন যে আমি যখনই একটা কাজ করব, বা আমি যখনই এটা নিয়ে চিন্তা ভাবনা করব, অলওয়েজ আমাকে চিন্তা করতে হবে যে আমি একজন কাস্টমার, আমি যদি মার্কেটে যাই, মার্কেটে যাওয়ার পর একটু ঘুরি, ঘোরার পর যদি আমি কোনো কিছু কিনতে যাই, কিনতে গেলে আমি কোশ্চেন কি করতে পারি, বা আমি যদি কোনো কিছু মার্কেটে নিয়ে যদি চিন্তা করি যে এটা আমি নেব, কেন নেব, এটা নিয়ে আমি কি করতেছি, আমি নিজেকে নিজে কোশ্চেন করব। নিজেকে নিজে কোশ্চেন করলে আমি কি করব, উত্তরগুলো পেয়ে যাব যে কেন নিব, কি কারণে নিব, বা এটা নেওয়ার দরকারটা কি, বা এটার আমি যা চাচ্ছি এটা কি এটাকে ফিল আপ করবে আমাকে। আমরা অনেক সময় কি করি, অনেক সময় হচ্ছে না বুঝে অনেক কাজ করে ফেলি, পরে চিন্তা করি যে আল্লাহ এটা তো হলো না, ঠিক হলো না। কেন ঠিক হলো না? কারণ এটা সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না, বা এটা সম্পর্কে আমি রিসার্চ করি নাই, যার জন্য আমি কাজটা করার পর আমি চিন্তা করি যে ভুল হয়ে গেছে কাজটা। কিন্তু এই ভুলের খেসারত কিন্তু আমি সহজে মানে করতে পারি না, আমার ভুলের খেসারতটা অনেক দিন দিতে হয় বা অনেকভাবে দিতে হয়, কারণ হচ্ছে এটা নিয়ে কোনো রিসার্চ না করা। অথচ আমি যদি 5টা 10টা দিন যদি রিসার্চ করতাম, তাহলে কিন্তু আমি একটা ভালো রেজাল্ট পেতাম। সো ইউএক্স ডিজাইনের মধ্যে যখনই আপনি ডিজাইন করবেন, তখন অবশ্যই আপনাকে হোয়াই, হোয়াট, হাউ জিনিসটাকে মাথায় রেখে কাজ করতে হবে। এরপর দেখেন লাস্ট বলে দিচ্ছে যে ইউএক্স ডিজাইনার স্টার্ট উইথ দ্য ওয়াই, শুরু করবে ওয়াই, বিফোর ডিটারমাইনিং দ্য হোয়াট, অ্যান্ড দেন ফাইনালি দ্য হাউ ইজ অর্ডার দ্য ক্রিয়েট প্রোডাক্ট দ্যাট ইউজার ক্যান ফ্রম মিনিংফুল এক্সপিরিয়েন্স উইথ। In software design, you will need to ensure the product's stance comes through and the existing device and offers a seamless fluid experience। যে বিষয়টা আমি কথাটা বলছি যে এমন কিছু আমাকে ইউজ করতে হবে যেটা দিয়ে আমার কাস্টমার ওনার যে এক্সপিরিয়েন্সটা, ওনার এক্সপিরিয়েন্সটা যাতে হ্যাপি এক্সপিরিয়েন্স হয়, অর্থাৎ
জিনিসটা দেখে যাতে বুঝতে পারে, বা উনি যাতে আমার কাছ থেকে না নিয়ে, আমার কাছ থেকে যদি নিয়ে জিনিসটা যে বিশ্বাস অর্জন করতে পারেন, প্লাস হচ্ছে আপনার উনি যাতে বলতে পারেন না জিনিসটা ভালো পড়ছে, খুবই ভালো জিনিস, তাহলে আপনি কি করতে পারবেন, সামনের দিকে আগাতে পারবেন। যদি আপনি না করতে চান, না করেন, তাহলে কিন্তু কখনো পারেন। আর এগুলো সবগুলোই পসিবল হয় হচ্ছে আপনার ইউএক্স ডিজাইনের ক্ষেত্রে। তো যখনই আমরা কোনো কিছু তৈরি করব, অর্থাৎ ইউএক্স ইউআই নিয়ে কাজ করব, ইউএক্স নিয়ে কাজ করব, তখনই আমাকে খেয়াল রাখতে হবে হোয়াই, হোয়াট এবং হাউ, কিভাবে কাজ করে না করে এই বিষয়গুলো ভালো করে জানতে হবে। তো আশা করি বুঝতে পারছেন। আমরা যখন ইউএক্স ডিজাইন নিয়ে কাজ করব, আর ইউএক্স ডিজাইনটা করার সময় আমাকে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, যা আমি ইউএক্স ডিজাইন শুরু করব, খেয়াল করে দেখেন, আমি ইউএক্স ডিজাইন শুরু করব, কোনো একটা অপশন নিয়ে আমি একটা ইউএক্স ডিজাইন শুরু করব, কিন্তু শুরুটা কি নিয়ে করব, কোন কোন পয়েন্টস ধরে কাজ করব, সেগুলো তো আমাকে ভালো করে জানতে হবে। তো ওই বিষয়গুলো যদি আমি না জানি ইউএক্স, তাহলে আমি ইউএক্স ডিজাইন করতে পারবো না, অর্থাৎ এটার কোনো রেজাল্ট আমার বের হবে না। তো সাধারণত হোয়াট ডু উই মিন বাই ইউএক্স ডিজাইন বা ইউএক্স, আসলে ইউএক্স দিয়ে কি বোঝায়, সাধারণত মানুষের মধ্যে একটা ধারণা আছে, প্রচলিত ধারণা আছে, সেটা হচ্ছে ইউএক্স ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার ইউজেবিলিটি। ইউএক্স ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার ইউজেবিলিটি। ইউজেবিলিটি অর্থাৎ হাউ ইজি এ প্রোডাক্ট টু ইউজ, কতটা সহজে আমি কি করতে পারি এই প্রোডাক্টটা ইউজ করতে পারি, এটাকেই অনেকে মনে করে যে আপনার ইউএক্স। অ্যাকচুয়ালি না। You need to pay attention to all aspect of the user experience if you want to deliver successful product to market. একটু আগে একটা কথা বলছি না, যে আমাকে কি করতে হবে, আমার কাস্টমারের সবগুলো সাইট, আমার কাস্টমার বা আমার কাস্টমারদের বা যারা হচ্ছে ক্লায়েন্ট, তাদের সবগুলো অংশ আমাকে বিবেচনা করতে হবে। বিবেচনা করে দেন হচ্ছে মার্কেটে আমাকে কি করতে হবে, আনতে হবে। একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা হয়তো বা অনেকেই একটা জিনিস খেয়াল করছি, আকাশ, আকাশ হচ্ছে একটা স্যাটেলাইট, আপনার ডিশের একটা লাইন বা আপনার একটা টিভি। তো এই যে টিভি যে আছে একটা লাইন, এটা দেখেন এইটা প্লাস হচ্ছে ইভেলি, এই দুইটা খেয়াল করে দেখবেন, আকাশ এবং ইভেলি, এই দুইটা জিনিস একটু ভালো করে খেয়াল করবেন। ওরা কিন্তু মার্কেটে আসছে বেশি দিন হয় নাই, কিন্তু খেয়াল করে দেখেন ওনার জনপ্রিয় হয়ে গেছে। ইভেলি মার্কেট এবং আকাশ, এই দুইটা কিন্তু অনেক জনপ্রিয় হয়ে গেছে। কেন জানেন? কারণ হচ্ছে ইভেলিটার মধ্যে যে সুবিধাটা আছে সেটা হচ্ছে প্রোডাক্ট কিনা, প্রোডাক্টটাকে শিপমেন্ট করা, প্রোডাক্টটা আপনার হাতে পৌঁছে দেওয়ার জন্য যে পরিমাণ সময় সার্ভে করার পর পাওয়া গেছে, অর্থাৎ এত দিনের মধ্যে যদি জিনিসটা আসতো তাহলে মানুষ অনেক বেশি অনলাইন ভিত্তিক কাজ করতো। দেখেন ওইখানে খুব সহজে আপনি কি করতে পারবেন, ওইখানে যদি আপনি কোনো কিছু অর্ডার করেন খুব অল্প সময়ের মধ্যেই সেটা আপনার কাছে পৌঁছায় যায়, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে পার্সেস সিস্টেম খুবই সুন্দর, অর্থাৎ আপনি গেলেন ওইখানে আপনাকে বলতেছে বিকাশ করবেন না রকেট করবেন না আপনি কার্ডের মাধ্যমে পে করবেন, আপনি ইচ্ছা করলে খুব সহজে ওইখান থেকে পে করে প্রোডাক্টটা কিনতে পারতেছেন। এমনকি আপনি যদি চান যে প্রোডাক্টটা আমি হাতে পাওয়ার পর পে করব, সেটারও একটা ব্যবস্থা আছে ওইখানে, যদি মেম্বারশিপ না কি জানি হন, এরকম সিস্টেম। তো বলার উদ্দেশ্য হচ্ছে ওরা এটা কি এমনি এমনি দাঁড় করা ফেলছে মার্কেটে, কিন্তু ওরা কিন্তু দাঁড় করায় না, ওরা হচ্ছে আগে এটা নিয়ে ইউএক্স ইউজ করছেন, অর্থাৎ ইউজার এক্সপিরিয়েন্স গেদার করছেন, দেন হচ্ছে ওনারা রাস্তায় আনছেন। যেমন আকাশ, এটা একটা টিভি লাইন, অর্থাৎ আপনার একটা ওয়্যারলেস আপনার একটা লাইন, ডিশ লাইনের মতো। এখন এই যে ওরা কি করছে জানেন, ওরা হচ্ছে 56টা আপনাকে করছে হচ্ছে 250 টাকা, 56টা চ্যানেল হচ্ছে 250 টাকা, যদি 90টা চ্যানেল ইউজ করেন ওটা বিক্রি করবে, ওটা হচ্ছে আপনার মাসে বিল হচ্ছে 299 টাকা না কত টাকা। আর প্রথমে শুরু করতে হয়, কিনতে হয় হচ্ছে এখন মনে হয় 3999 টাকা। তো ওরা আসলে কি কি প্রায়োরিটি দিছে দেখেন, ওরা প্রায়োরিটি দিছে যত জ্ঞাতেই হোক না কেন, আপনি যদি আকাশের সেট বক্স লাগান তাহলে আপনার এখানে টিভি আসবে, ঝকঝকে টিভি আসবে, টিভির স্ক্রিন আসবে।
আমাদের প্রায়োরিটি থাকে কি, যে আমরা যখন ডিশের লাইন নেই বা কিছু নেই, প্রায়োরিটি থাকে হচ্ছে এটা কি ঝকঝকে দেখা যাবে কিনা। উনি যদি বলে হ্যাঁ দেখা যাবে, আমি দিতে রাজি, নিতে রাজি। ভাই কয়টা চ্যানেল পাওয়া যাবে, এই কয়টা চ্যানেল পাওয়া যাবে, এই কয়টার মধ্যে কি এই চ্যানেলগুলো আছে, হ্যাঁ এইগুলো আছে। ওরা কি করছে, 250 টাকার মধ্যে ভালো ভালো যে চ্যানেলগুলো, অর্থাৎ যেই চ্যানেলগুলো খুবই মানুষ জনপ্রিয় প্লাস হচ্ছে সবাই দেখে, ওই চ্যানেলগুলোকে রেখে অর্থাৎ এমনভাবে কাজটা করছে যাতে আপনার সবার কাছে পৌঁছাতে পারে। এই জিনিসটা করার আগে তারা কি করছে, তারা কিন্তু মার্কেট রিসার্চ করছে, যে যারা হচ্ছে ডিশের লাইন নেয়, নিয়ে ওদের এক্সপিরিয়েন্স কি। ভাই আপনি যে ডিশের লাইন ইউজ করেন, আপনার এক্সপিরিয়েন্স কি। ভাই বলেন না, বৃষ্টি হলেই একটু ঝিরঝির শুরু করে, কারণ আপনার ওয়্যারের মধ্যে পানি পড়ার কারণে ঝিরঝির করে, তাই নাকি। হ্যাঁ, আমি আমার প্রবলেমগুলো ফেস মানে বলছি। এখন উনি কি করলো, এরপরে কি করলো, যে অর্থাৎ আপনি আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছেন ওনার সাথে, যে ওনার প্রবলেমটা কি। ওইখান থেকে আমি প্রবলেমটা নিলাম, প্লাস হচ্ছে ওনাদের স্ট্রেংথটা কি, অর্থাৎ কী কী সুবিধা পাচ্ছে সেটাও নিলাম, নিয়ে প্রবলেমগুলোকে আমি সুবিধাতে পরিণত করে দিলাম। পরিণত করে যখন আমি আপনাকে অফার করলাম যে এই জিনিসগুলো সবই পাবেন, তখন আমি চিন্তা করবো যে বাহ সবই আছে, হ্যাঁ তাহলে এক কাজ করেন আমাকে একটা দেন। 100 জনের কাছে গেলে 90 জনে নিবে, কারণ ওই যে আপনি যা চাচ্ছেন তা পাচ্ছেন। এটা হচ্ছে মেন থিম। তো আমি যে মানে এক্সপিরিয়েন্সটা শুরু করব, যে কাস্টমার্সের যে ইউনিট টু পে অ্যাটেনশন টু আওয়ার এক্সপেক্ট অফ ইউজার এক্সপিরিয়েন্স, যে ইউজারের যে এক্সপিরিয়েন্সটা আছে সেই সম্পর্কে যখন আমি সবগুলোর মধ্যে অ্যাটেনশন দিব, তখন কিন্তু আমি ভালো একটা রেজাল্ট পাবো। ওনারাও কিন্তু এই কাজটাই করছেন, আগে হচ্ছে সার্ভে করছেন, দেন হচ্ছে যে ওনাদের যে ব্যাড এক্সপিরিয়েন্স আছে ওগুলো আমরা বাদ দিয়ে আমরা কি করব, নিউভাবে সবগুলো জিনিস তৈরি করব, এবং ওইটাই করছে এবং রেজাল্টও আসতেছে। তো এই জন্য 7টা কি ফ্যাক্টর আছে, 7টা কি ফ্যাক্টর আছে দ্যাট ইনফ্লুয়েন্স দ্য ইউএক্সকে ইনফ্লুয়েন্স করতে খুবই সাহায্য করে। এর মধ্যে একটা হচ্ছে ভ্যালুয়েবল, ইউজফুল, অ্যাক্সেসেবল, ইউজেবল, ডিজারেবল, ফাইন্ডেবল এবং ক্রেডিটেবল। এই জিনিসগুলো নিয়ে আপনাদের সাথে আমি আরও ডিটেলস আলাপ করব একটু পরেই। তো এগুলোকে একটু দেখি সামনে গিয়ে, যে 7টা বিষয়গুলো আছে, সেই 7টা বিষয়গুলো কি কি। নাম্বার 1 হচ্ছে ইউজফুল, এটা কি দরকারি কিনা। দেখেন, একটু আগে যে কথাটা বললাম আকাশ, যে আমরা সবাই ডিশের লাইন নিচ্ছি, কারণ হচ্ছে ডিশের লাইন অথবা আপনার জ্ঞান নিচ্ছি, এই নেটের লাইন নিচ্ছি, এটা কি দরকারি কিনা। হ্যাঁ এটা দরকারি, কারণ হচ্ছে ডিশের লাইন দিয়ে আমরা বিভিন্ন ধরনের খবর টবর রাখতেছি, আর ইন্টারনেটের লাইন দিয়ে তো আমি অনলাইন ক্লাস করাচ্ছি বা আপনার সব কিছু করতেছি, অনলাইনে সব ধরনের আমি কাজগুলো করতেছি, এটা খুবই দরকারি। ইউজেবল, এটা কি আসলে ব্যবহারের উপযুক্ত। অর্থাৎ আমি চিন্তা করলাম যে আমি যে কাজটা করতেছি, উনি কি এটা ব্যবহার উপযুক্ত করে দিছেন। আমি যদি এরকম হয় যে আমি একটা ওয়েবসাইটে গেলাম, বাট হচ্ছে লোডিং হচ্ছে, অর্থাৎ স্পিড ভালো না, লোডিং হচ্ছে, তো এরকম যদি হয় এটা কি ব্যবহার উপযুক্ত হলো, এটা কিন্তু ব্যবহার উপযুক্ত না। আর যদি দেখি যে না খুবই ভালো কাজ করতেছে, অর্থাৎ দেওয়ার সাথে সাথে লোড হচ্ছে, আমি কথা বলতেছি এটা খুব সহজে আপনি ক্যাচ করতে পারতেছেন, অর্থাৎ কোনো ধরনের বাধ্যবাধকতা নেই, খুব সহজে আমি স্মুথলি ইউজ করতে পারতেছি, তাহলে এটা ব্যবহারের উপযুক্ত হচ্ছে। তো আমি প্রথমে পেলাম হচ্ছে দরকারি। সো আমি চিন্তা করলাম যে নেট লাইন খুবই দরকারি এবং ব্যবহার উপযুক্ত, অর্থাৎ আমি যে নেট লাইনটা আপনার কাছে সার্ভিস করবো, যে আপনার 4 Mbps স্পিড এবং এটা স্মুথলি কাজ করবে। ফাইন্ডেবল, ওটার খুঁজে পাবেন কোথায়, আপনি যাতে খুঁজে পান সেজন্য আপনাকে কি করতে হবে, ওইভাবে প্রচার করতে হবে। আমরা মনে হয় ইদানিং দেখতেছি যে আকাশ বলেন, ইভেলি বলেন, তারপর রিয়েলমি যেই জ্ঞাটা আছে, আমরা মনে হয় অনেকেই খেয়াল করছি, রিয়েলমি একটা ফোন বেরিয়েছে। ওপো বলেন, স্যামসাং বলেন, তারপর হচ্ছে আপনার হুয়াই বলেন, টেকনো বলেন, রেডমি বলেন, তারপর হচ্ছে আপনার এমআই বলেন, যতগুলো সেট আছে সব থেকে তাড়াতাড়ি মার্কেট পাইছেন হচ্ছে রিয়েলমি। সবথেকে তাড়াতাড়ি মার্কেট পাইছে হচ্ছে রিয়েলমি। কারণ কেন জানেন, কারণ হচ্ছে তারা এই জিনিসগুলোকে প্রায়োরিটি দিছে। নাম্বার 1 দরকারি, এটা হচ্ছে দরকারি। নাম্বার 2 ব্যবহার উপযুক্ত কিনা, ব্যবহার উপযুক্ত করার জন্য সে কি করছে,
মাত্র 14,000 থেকে 14,500 টাকায় 4 GB র্যাম, তারপর হচ্ছে 64 GB রোম, মানে অর্থাৎ যা যা দরকার ছিল সব দিছে, অর্থাৎ ব্যবহার উপযুক্ত, যত উপযুক্ত, ফাইন্ডেবল। দেখেন সে মোড়ে মোড়ে আপনার গ্যা বসাইছে, বুথ বসাইছে, মোড়ে মোড়ে আপনি গেলেই দেখবেন যে কোনো জায়গায় রিয়েলমি পাবেন। অর্থাৎ আমি খুব সহজে পারচেস করতে পারতেছি জিনিসটা। আমাকে এর জন্য সময় নিয়ে বসে থাকতে হচ্ছে না যে আজকে আসছে কালকে নাই। নাম্বার 3, ক্রেডিবল, অর্থাৎ আমি বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারতেছি কিনা। আমি যদি জিনিসটা নেওয়ার পর জিনিসটা যদি খারাপ হতো তাহলে কিন্তু আমি আরেকজনকে বলতাম না যে তুমি রিয়েলমিটা কিনো। আমি যখন ভালো হচ্ছে তখন আমি বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারছি আমার কাছে, তখন আমি কি করছি আরেকজনকে বলছি তুমি রিয়েলমিটা নিতে পারো। এই যে বিশ্বাসযোগ্যতা অর্জনটা করলো, যে বিশ্বাসযোগ্যতা অর্জন করার জন্য কি করতে হয়েছে, আমাকে ফার্স্টে হচ্ছে এটাকে প্রসেসিংটা দেখতে হচ্ছে যে আসলে কি করলে মানুষ বিশ্বাস করবে। সার্ভিসটা যদি ভালো না দেয় তাহলে আমরা বিশ্বাস করবো, তাহলে সার্ভিসটা থেকে আমাকে মনোনিবেশ করতে হয়েছে। এরপর দেখেন ডিজারেবল, কাম্য, অর্থাৎ আমি যা যা চাইছি তা কি আছে কিনা। অর্থাৎ একজন কাস্টমার যা যা চাবে বা যার ইচ্ছা আছে, ওনার যেই আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা ফিল আপ হচ্ছে কিনা, এটা দিয়ে অবশ্যই হচ্ছে বিধায় কিন্তু মার্কেটের মধ্যে এত তাড়াতাড়ি ওরা ছড়িয়ে পড়তে পারছে। তারপর হচ্ছে অ্যাক্সেসেবল, ওটা মানে পারচেস করাটা কতটা সহজ। এই একই কনফিগারেশনের মধ্যে যদি আপনি স্যামসাং কিনতে যান দেখবেন যে 29 থেকে 35 হাজার টাকা লাগতেছে একই কনফিগারেশন। একই কনফিগারেশন হুয়াই কিনতে চান মিনিমাম আপনার 30,000 টাকা লাগবে। ওই সেটটাই আপনার কি করতেছে তারা একদম কম রেটে 16, 17, 18 হাজার টাকায় দিতেছে জিনিসটা, 16, 17, 18 হাজার টাকায় জিনিসটা দিয়ে দিচ্ছে। আর এরপর হচ্ছে এটা কতটুকু মূল্যবান দেখেন, এটা অনেক বেশি মূল্যবান। অর্থাৎ এখন মানুষ মোবাইল ছাড়া আপনার চলতেই পারে না, এখন মানুষ মোবাইল ছাড়া চলতে, প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে মোবাইল প্রয়োজন হয়। তো এটা যেহেতু মূল্যবান, তো আমি যদি কোনো রিসার্চের ক্ষেত্রে এই জিনিসগুলো সামনে রেখে যদি কাজ করি এবং এর উপর ডিপেন্ড করে যদি আমি কোনো কিছু বাজারে নিয়ে আসি অবশ্যই চলবে। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি মনে করেন একটা এই রিসার্চ করলাম, খেয়াল করে দেখেন আমি একটা জিনিস রিসার্চ করলাম, কি রিসার্চ করলাম যে পাওয়ার ব্যাংক, খেয়াল করে দেখবেন পাওয়ার ব্যাংক। তো পাওয়ার ব্যাংকটা কি দরকারি কিনা, হ্যাঁ দরকারি, তবে এই দরকারিটা কিন্তু 40-60, অর্থাৎ 40% মানুষের দরকার হইতে পারে, 60% মানুষের দরকার নাই। তারপরে ইউজেবল, ব্যবহার উপযুক্ততা, আমি বললাম যে তুমি এক কাজ করো, এটা ইউজ করলে আপনি 4 বার চার্জ দিতে পারবেন। অ্যাকচুয়ালি কি 4 বার চার্জ দেওয়া যায়? 4 বার না, 2 বার চার্জ দেওয়া যায়। তাহলে আমার যে বিশ্বাসযোগ্যতাটা আছে সেটা কিন্তু চলে গেছে। তারপর হচ্ছে পাওয়ার জন্য কি করতে হবে, সব জায়গায় পাওয়া যায় না, এটাও বাদ। আমি যেমন কাম্যটা ছিল আমার যে 4-5 বার চার্জ হবে, সেখানে হচ্ছে 2 বার চার্জ, তো ওইটাও গেল। এটা প্রাইস কত, 1200-1400 টাকা, এটাও গেল। অর্থাৎ এটা অ্যাক্সেস করা অ্যাবিলিটিটা আমার কাছে কম, এবং এটা মূল্যবান কতটুকু, 40%। অর্থাৎ এটা না হলেও আমার চলবে, এটা না হলে আমার চলবে। এখন আমি যদি মনে করেন এই পাওয়ার ব্যাংকের পিছনে হাজার হাজার কোটি টাকা খরচ করে যদি আমি চিন্তা করি যে যা ভালো কিছু পেলাম না, এবং না পাওয়ারই কথা, কারণ হচ্ছে আমি ভালো জায়গায় করি নাই, ইনভেস্ট করি নাই। এখন লাগে যেতে না তা না, অ্যাভেলেবেল লাগে। ওই যে বললাম না, দেখবেন যে মোবাইল কয়দিন পর পর, এই যে রিয়েলমি মনে হয় গত 1 বছর হয় নাই মনে হয় মার্কেটে আসছে, 1-2 বছর হয়েছে হয়তো, বা 1-1.5 বছর হয়েছে, বা 2 বছরই হয়েছে। এই 2 বছরের মধ্যে মানে মিনিমাম 20 থেকে 25টা মডেল নিয়ে আসছে মিনিমাম, এবং মানে খুব তাড়াতাড়ি মডেল চেঞ্জ করতেছে। কারণ আমি যখন মানে একটা পারচেস করলাম, করার পর আমি আরও কিছু আকাঙ্ক্ষা প্রকাশ করতেছে, 6 GB র্যাম হলে ভালো করে আপনার গেমসটা খুব ভালো চলতো, তখন আপনি কি করতেছেন, আপডেট করে ফেলতেছেন, 6 GB দিয়ে দিতেছেন। এই যে অংশগুলো আছে, এই যে আপনি প্রসেসটা করতেছেন, এই আপডেটটা যে করতেছেন, এতে আপনার কি হচ্ছে, আপনার কোম্পানি অনেক তাড়াতাড়ি উপরের দিকে উঠে যাচ্ছে। আর এই সিস্টেমগুলোর হচ্ছেই এই মেইন থিমটাই হচ্ছে আপনার ইউএক্স। অর্থাৎ আপনি যে কোনো কিছুই শুরু করেন না কেন, আমরা আসলে অ্যাকচুয়ালি মানে জেনে না জেনে মনের অজান্তেই ইউএক্স নিয়ে এই কাজটা করি ফার্স্টে। আর যারাই হচ্ছে ইউএক্স উইদাউট ইউএক্স নিয়ে কাজ করে তারাই হচ্ছে আপনার ধরাটা খায়, অর্থাৎ তারাই সম্পর্কে
ভালো কিছু দিতে পারে না বা এটা রেজাল্ট ভালো আসে না। তো এই হচ্ছে আমি ইউএক্স ডিজাইনের অ্যাকচুয়াল কোন জিনিসগুলো নিয়ে কাজ করব এবং কোন জিনিসগুলো নিয়ে কাজ করার পর আমি যদি মাঠে নামি তাহলে আমি ভালো রেজাল্ট পাবো। তো এই জিনিসগুলোকে যদি আমি যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে আলাপ মানে করি, এই ফলো করি এবং আমার এই অনুযায়ী যদি ডাটা কালেকশন করে কাজ করি, তাহলে আপনার রেজাল্ট 100% ভালো হবে। আশা করি বুঝতে পারছেন। আমরা সাধারণত অনেকে একটা কোশ্চেন মানে করি, চিন্তা ভাবনা করি যে ইউএক্স ডিজাইন আর হচ্ছে গ্রাফিক্স ডিজাইন মনে হয় এক জিনিস। আসলে দুইটা কিন্তু এক জিনিস না। একজন গ্রাফিক্স ডিজাইন আর হচ্ছে আরেকজন ইউএক্স ডিজাইনের মধ্যে অনেক পার্থক্য আছে। অর্থাৎ ইউএক্স ডিজাইন আর হচ্ছে গ্রাফিক্স ডিজাইন কখনোই এক না। তবে এর একটা পার্ট, অর্থাৎ ইউএক্স ডিজাইনের একটা পার্ট হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। আর এই জিনিসটা বোঝানোর জন্যই আপনাদেরকে এই অংশটা দেখানো, অর্থাৎ হোয়াট ইজ ইউএক্স ডিজাইনার ডু, একজন ইউএক্স ডিজাইনার আসলে কি করেন। তো আমাদের অনেকের মধ্যে যে ধারণাটা আছে যে আপনার গ্রাফিক্স ডিজাইন আর ইউএক্স ডিজাইন মনে একই জিনিস, আসলে ওনাদের ভুলটা ভাঙানোর উদ্দেশ্যে হচ্ছে আমার এই জিনিসটা দেখানো যে আসলে দুইটার মধ্যে বিস্তর ফারাক। কি ফারাক আর কি আপনার একসাথে আছে সেই জিনিসগুলো আমি একটু আপনাদেরকে দেখাবো। প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে এই ইউএক্স ডিজাইনার ইজ এ কনসার্নড উইথ দ্য ইন্টিরিয়র প্রসেস অফ অ্যাকোয়ারিং অ্যান্ড ইন্টিগ্রেটিং এ প্রোডাক্ট ইনক্লুডিং অ্যাসপেক্ট অফ ব্র্যান্ডিং, ডিজাইন, ইউজিবিলিটি অ্যান্ড ফাংশন। ইট is a story that being before the device is even is the user hand. No product is island, a product is more than the product. এই জিনিসটা আমি একটু ভেঙে দেই তাহলে আপনি খুব ভালো বুঝতে পারবেন। একজন ইউজার ইউএক্স ডিজাইনারের কাজটা কি? ইউএক্স ডিজাইনারের কাজটা হচ্ছে ফুল প্রসেসটা কমপ্লিট করতে হবে। কি প্রসেসটা কমপ্লিট করতে হবে? যে একজন ইউজারের এক্সপিরিয়েন্স যে বিষয়টা আছে, ওনার একজন ইউজারের চাহিদার যে বিষয়টা আছে, এই চাহিদাটা যেই ওনার যেই ইচ্ছা বা আকাঙ্ক্ষা যে বিষয়গুলো আছে, এই অ্যাসপেক্টগুলো সবগুলোকে আমাকে কি করতে হবে? ফোকাস করে আমাকে এই প্রসেসটাকে রেডি করতে হবে। ফোকাস করেই দেন হচ্ছে আপনার কাজটাকে শুরু করতে হবে। এখন এই যে আপনার কাজটা যে শুরু করলেন, কাজটা কি পরে শুরু করবেন না আগে শুরু করবেন? এখানে দেখেন ইউজিবিলিটি অ্যান্ড ফাংশন, অর্থাৎ এটা ব্যবহারযোগ্যতা এবং এর ভিতরে যে মেন্টালিটি ফাংশনালিটি আছে, এই জিনিসগুলো যাতে আপনার একজন কাস্টমার যা চাচ্ছিলেন বা যেমনটা চাচ্ছিলেন এমনটা আছে কিনা। দেখেন কি আছে, যে ব্র্যান্ড, ডিজাইন, ইউজিবিলিটি অ্যান্ড প্রোডাক্ট, ফাংশন। আমি জিনিসটা দেখতে সুন্দর, এর ব্র্যান্ডটাও ভালো, তারপর হচ্ছে আপনার এটা খুব সহজে ইউজ করা যাবে এবং এর ফাংশনগুলো খুব সুন্দরভাবে আপনার ব্যবহার করা যায়। এই জিনিসগুলো আমরা করলাম, উনি ইনশিওর করে ফেললেন। কার উপর ভিত্তি করে? একজন কাস্টমারের এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে, অর্থাৎ উনি কি চায় তার অ্যাসপেক্ট রেশিওর উপর ভিত্তি করে, এক্সপেকটেশনের উপর ভিত্তি করে দেন হচ্ছে এই কাজটা করা। এরপর একটা কথা লিখছে দেখেন, ইট ইজ এ স্টোরি দ্যাট বিং বিফোর দ্য ডিভাইস ইজ ইভেন ইন দ্য ইউজার হ্যান্ড। এটা কিন্তু একজন কাস্টমারের হাতে যাওয়ার আগের কথা বা আগের গল্প। দেখেন, ব্র্যান্ড, ডিজাইন, ইউজিবিলিটি, ফাংশন চারোটাই কিন্তু আমাকে আগেই রেডি করতে হচ্ছে। কখন? জিনিসটা বাজারে যাওয়ার আগে, অর্থাৎ একজন কাস্টমারের হাতে যাওয়ার আগেই হচ্ছে আমাকে এগুলো রেডি করতে হবে। কারণ কেন? যখন সাধারণত একজনকে জিজ্ঞেস করবেন, একটা সময় ছিল যে নোকিয়ার কথা বললে বা আপনি যদি বলতেন যে বা একটা ফোন কিনতে যাব, তখন আপনাকে যদি জিজ্ঞেস করা হতো কি ফোন কিনবেন, তখন প্রথমে আপনি যে কাজটা করতেন বা প্রথমে আপনি যে কথাটা বলতেন সেটা হচ্ছে আমি একটা নোকিয়া ফোন কিনবো, আমি একটা নোকিয়া ফোন কিনবো। এখন যদি আপনি যদি জিজ্ঞেস করেন ভাই কি ফোন কিনবেন, তো নোকিয়া তো মুখ দিয়েই বের হয় না। কারণ কেন? কারণ হচ্ছে ওনারা যুগের সাথে তাল মিলে আগাইতে পারেনি, অর্থাৎ ওনারা মার্কেট রিসার্চ করতে পারেনি। আর মার্কেট রিসার্চ করতে গিয়ে এমন একটা জিনিস রিসার্চ করে ফেলছে, অর্থাৎ মাইক্রোসফট রিসার্চ করে ফেলছে। ওনারা মনে করছে মাইক্রোসফট যদি আমরা ইউজ করি, অর্থাৎ সম্পূর্ণই আলাদা যখন আমি একটা জিনিস রিসার্চ করি, এটা মার্কেটের মধ্যে অনেক যাবে। অ্যাকচুয়ালি এই যে ইউজাররা আছে এর মধ্যে অর্ধেকের 3 ভাগের 2 ভাগই হচ্ছে আপনারা যারা এই বিষয় সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ।
যার জন্যে মানুষ এটা কিনে নেয়। কিন্তু তারা যদি এটা নিয়ে একটু আগে রিসার্চ করতো যে আসলে এটা কি মার্কেটে গেলে মার্কেট খাবে কিনা বা কাস্টমাররা নিবে কিনা, তাহলে কিন্তু তারা এত বড় ভুল করতে পারতো না। সম্পূর্ণ কোম্পানিটা এখন বন্ধ হয়ে গেছে, দেউলিয়া হয়ে গেছে, জাস্ট একটা ভুলের কারণে। অথচ একটা সময় আপনি যদি কিছু বলতেন যে কি ফোন কিনবেন, সবাই এক কথায় বলতো নোকিয়া। দেখেন, তাদের এই বিষয়টাকে পুঁজি করে নিয়ে স্যামফোনি ফুল বাংলাদেশটার মধ্যে রাজত্ব করছে। কেন? একটা 1100 মডেলের নোকিয়া ফোন কিনতে তখন লাগতো 2600 থেকে 3000 টাকা। ওই একই মডেলের একই স্টাইলের সেট মানে আপনার স্যামফোনি বের করছে 18 থেকে 1900 টাকায়। যখন 2-4 জন নিছে, নিয়ে যখন দেখছে যে খুবই ভালো, তখন কিন্তু আরও 10 জনকে বলছে আরে 3000 টাকা দিয়ে নোকিয়া নেওয়ার দরকার নাই, ডুয়েল সিমের স্যামফোনি কিন। একটা সময় আপনি ডানে যাবেন, বামে যাবেন, উপরে যাবেন, নিচে যাবেন, সব জায়গাতেই দেখতেন স্যামফোনি স্যামফোনি স্যামফোনি, সব জায়গাতে। এবং বার ফোন বলতেই বোঝাতো স্যামফোনি। অর্থাৎ নোকিয়ার যে জায়গাটা আছে সেই জায়গাটা তারা ধরে নিচ্ছিল। পরবর্তীতে তারা অ্যান্ড্রয়েডের স্টাইল ইউজ করতে চাচ্ছিল, অ্যান্ড্রয়েড 1, 2 এরকম করে আসতেছিল। কিন্তু এর মধ্যে আবার কি করলো, ওপো তাদের এবং হুয়াই এই দুজনে কি করলো, তাদের অ্যান্ড্রয়েড ভার্সনগুলো আপলোড করে ফেললো। তারা এটা রিসার্চ করা শুরু করলো যে মানুষ অ্যান্ড্রয়েড ভার্সন খোঁজা শুরু করছে। ওরা কিন্তু আপলোড করে ফেলছে। আপলোড করার পর এটা কিন্তু ভালো একটা মার্কেটে চলে গেছে। যখন মার্কেটে চলে গেছে তখন এটা কি হচ্ছে, স্যামসাং, হুয়াই এরা হচ্ছে মার্কেটের মধ্যে মোটামুটি চলে আসছে যে অ্যান্ড্রয়েড সেট পাওয়া যায়। এই সময়টার মধ্যে ওপো কী করলো, সে দামটা কমিয়ে দিয়ে ভালো রেজুলেশনের ভালো সব কিছু দিয়ে ক্যামেরা ফোন বানিয়ে দেন হচ্ছে কী করলো, ছেড়ে দিল মার্কেটে। দেখেন, রিসার্চ হচ্ছে, দেন হচ্ছে আপনার মার্কেট ফল হচ্ছে, রিসার্চ হচ্ছে সামনে। দেখেন, এখন যদি আপনি মার্কেট রিসার্চ করেন, আপনার রিসার্চের মধ্যে বের হবে হচ্ছে রিয়েলমি। এই যে ওপো বলেন, স্যামসাং বলেন, স্যামফোনি বলেন, হুয়াই বলেন, আর যত কোম্পানি আছে সবগুলো কিন্তু নিচে চলে গেছে। কারণ হচ্ছে কেন জানেন, এই যে রিসার্চ করে সে বের করে দেন হচ্ছে প্রোডাক্টটা মার্কেটে ছাড়ছে, এই জন্যে। তো আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, এই যে ব্র্যান্ড বিষয়টা, যে ব্র্যান্ড, আমরা যদি কিছু বলতাম যে কি ভাই ব্র্যান্ডটা কি, যে ব্র্যান্ড নিয়ে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে, এখন আপনি সার্চ করলেই দেখবেন যে আপনার ব্র্যান্ড চলে আসছে হচ্ছে কি, রিয়েলমি। অ্যাকচুয়ালি ব্র্যান্ড জিনিসটা কি? ব্র্যান্ড জিনিসটা হচ্ছে, ওরা কিন্তু একদিনে নাম ডাক হয় নাই। স্যামসাং বলেন, নোকিয়া বলেন, যাই ছিল একদিনে নাম হয়। ওরা কি হচ্ছে, যে মানুষের আস্থাটা অর্জন করতে পারছে কিসের মাধ্যমে, তার ইউজিবিলিটি এবং ফাংশনের মাধ্যমে। কারণ হচ্ছে একসময় নোকিয়াটা এতটাই বেশি মানে সহজ ফাংশনে ছিল, মানে মিডলেরটা ক্লিক করলেই, মিডল বাটন ক্লিক করলেই কল চলে যেত, আবার মিডল বাটন ক্লিক করলেই কলটা কেটে যেত, খুব সহজেই বের করে ফেলতে। এই যে আপনার ফাংশনালিটি, ইউজেবিলিটি, ডিজাইন, প্রসেসিং, এই জিনিসগুলো যখন মানে ইজি ছিল, মানুষ ওটাই কিন্তু এর থেকে যখন আবার ইজি করে ফেলছে আপনার স্যামফোনি, তখন মানুষ স্যামফোনের দিকেই যাচ্ছে। তো আর এই জিনিসগুলো সবগুলোই আপনার পসিবল যখন আপনি ইউএক্স ডিজাইনার নিয়ে কাজ করবেন বা ইউএক্স প্রসেসিংটা করবেন। তো একজন গ্রাফিক্স ডিজাইনার হচ্ছে আর একজন ইউএক্স ডিজাইনার মধ্যে পার্থক্যটা কি? গ্রাফিক্স ডিজাইনার যে কাজটা করেন, পিক্সেল ফোকাসেড কাজ করেন, অর্থাৎ পিক্সেল রিলেটেড কাজ। আমরা এখানে ছবি হইতে পারে, আবার পিক্সেলটা কেমন হতে, ভেক্টর হবে নাকি রাস্টার হবে, এটা নিয়ে কাজ করে। তারপরে স্পেশালাইজড হবে, সে এটা নিয়ে সার্চ করে দেন হচ্ছে আপনার একটা ডিজাইন ক্রিয়েট করবেন। ইমোশনাল ডিজাইন ক্রিয়েট করবেন, অর্থাৎ মানুষের যাতে এটা নিয়ে ভাবে বা এটা দিয়ে দেখা যায় তার একটা কিছু একটা ফিল হয়। ক্রিয়েটিভ হইতে হবে, ক্রিয়েটিভ থিঙ্কিং করছেন, ক্রিয়েটিভ থিঙ্কিং করে একটা কিছু বসানোর চেষ্টা করছেন। প্রোটোটাইপ করছেন, অর্থাৎ এটার একটা ইন্টারফেস, ভিজুয়াল ইন্টারফেস বের করছেন। এটা হচ্ছে একজন গ্রাফিক ডিজাইনারের কাজ। আর যখন সে ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে কাজ করবে, তখন সে কি করে, ইউজার ফোকাসড, অর্থাৎ যারা ব্যবহারকারী তাদেরকে ফোকাসড করবে, মাল্টিডিসিপ্লিনারি এবং সম্পূর্ণ অংশটা নিয়ে, অর্থাৎ বিভিন্ন জায়গায় বিভিন্ন বহুমুখীভাবে প্রচারণা চালাবে বা ওইখান থেকে আপনার তথ্য সংগ্রহ করবে। এটা হচ্ছে প্রথম কাজ তার। এরপর হচ্ছে ইমোশনাল ডিজাইন করে, ক্রিয়েটিভ থিঙ্কিং করে এবং প্রোটোটাইপ করে। এইগুলো হচ্ছে আপনার ইউএক্স এবং ইউআই ডিজাইনের প্রথম যে আপনার বৈশিষ্ট্যগুলো আছে, এর মধ্যে হচ্ছে এগুলা। আরও কিছু আছে, অর্থাৎ ইউএক্স এবং ইউআই এর মধ্যে পার্থক্যটাকে, সেটা সম্পর্কে আপনাদেরকে আরেকটু জানাচ্ছি।
এখানে একটু খেয়াল করে দেখেন যে ইউএক্স এবং ইউআই এর মধ্যে আর কি কি পার্থক্য আছে। আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে। ইউএক্স হচ্ছে ক্রিটিক্যাল অ্যান্ড ক্রিয়েটিভ থিঙ্কিং, ক্রিটিক্যাল অ্যান্ড ক্রিয়েটিভ থিঙ্কিং। ইউআই হচ্ছে ক্রিয়েটিভ অ্যান্ড সিস্টেমেটিক থিঙ্কিং। দেখেন ইউএক্স হচ্ছে ক্রিটিক্যাল অ্যান্ড ক্রিয়েটিভ থিঙ্কিং। ক্রিটিক্যালের মধ্যে নেগেটিভ পজিটিভ দুইটাই, ক্রিটিক্যালের মধ্যে নেগেটিভ পজিটিভ দুইটাই। আমরা সাধারণত চিন্তা করি, সাপোজ মনে করেন কোনো কাজ করতেছি, কাজ করার পর একটা জিনিস চিন্তা করি যে আমি যে কাজটা করলাম উনি জানি কী ভাবেন। আচ্ছা উনি যদি এটা ভাবেন তাহলে কি এটা হবে? আমি যাচ্ছি কোথায় চলে যাচ্ছি, দেখেন কাজটা কিন্তু এখনো সম্পূর্ণ হয় নাই, আমি অলরেডি ভাবা শুরু করছি আচ্ছা আমি যদি এটা করি উনি যদি এরকম হয় এটার পর কি এটা হবে না, উনি মনে হয় ওনাকে গিয়ে বলবে। এই যে থিঙ্কিং করতেছে আমি কিন্তু অনেক দূরে চলে গেছি। এই হচ্ছে ক্রিয়েটিভ থিঙ্কিং, সরি ক্রিটিক্যাল থিঙ্কিং। এরপর হচ্ছে ক্রিটিক্যাল প্লাস ক্রিয়েটিভ, এবং আমি কি করতেছি এটা নিয়ে থিঙ্ক করতেছি কিন্তু আমি আবার ক্রিয়েটিভ থিঙ্কিং করতেছি, অর্থাৎ আমি যে কাজটা করব এইভাবে এভাবে করলে তাহলে এটা হবে না। এটা হচ্ছে ক্রিয়েটিভ থিঙ্কিং। তো দুইটার মধ্যে পার্থক্য আছে। আর উনি হচ্ছে ক্রিয়েটিভ এবং ক্রিটিক্যাল এবং ক্রিয়েটিভ থিঙ্কিং করি, আর ও হচ্ছে আপনার ক্রিয়েটিভ অ্যান্ড সিস্টেমেটিক থিঙ্কিং করে, অর্থাৎ যেভাবে যায় ওইভাবেই যাইতে হবে। সিস্টেমেটিক যেই অপশনটা আছে ওইটাভাবেই কাজটা করে ইউআই। এখন একটা কোয়েশ্চেন আপনার থাকতে পারে যে আসলে যে এই যে ইউআই ইউআই বলতেছেন অ্যাকচুয়ালি ইউআই ডিজাইনটা কি? ইউআই ডিজাইনটা কি? ইউআইটা হচ্ছে একজন গ্রাফিক ডিজাইনারের কাজ। এই যে গ্রাফিক ডিজাইনারের কাজ, অর্থাৎ একজন গ্রাফিক ডিজাইনার ইউআই ডিজাইনটা তৈরি করবে। আর ইউআই এর ফুল মিনিং হচ্ছে ইউজার ইন্টারফেস, ইউজার ইন্টারফেস। বুঝতে পারছি? তো ইউএক্স হচ্ছে আপনার ক্রিটিক্যাল এবং ক্রিয়েটিভ থিঙ্কিং, আর ইউআই হচ্ছে ইউজার ইন্টারফেস, অর্থাৎ একজন ইউজার যা দেখেন। এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে এই, অর্থাৎ একজন গ্রাফিক ডিজাইন তৈরি করবেন হচ্ছে ইউএক্স। এখন চলেন আমরা আরেকটু দেখি। এখন যদি আমরা এখানে একটু গ্রাফিক ডিজাইন এবং ইউআই আপনাকে দেখি, দুইজনের মধ্যে একটু পার্থক্য দেখি। অলরেডি আমি এই জিনিসটা দেখাইছি আপনাদেরকে। আমি আপনাদেরকে এখানে দেখেন, এখানে আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, ইউএক্স ডিজাইনার ভার্সেস আপনার ইউআই ডিজাইনার। দেখেন দুইজনের মধ্যে পার্থক্য কি? থ্রো প্রসেস, সে থ্রো করে ক্রিটিক্যাল থিঙ্কিং, ক্রিয়েটিভ থিঙ্কিং। দেখেন উনি আর উনার মধ্যে পার্থক্যটাকে আমরা দুজনে একটু দেখি, যে ইউএক্স ডিজাইনার এবং ইউআই ডিজাইনার দুইজনের মধ্যে পার্থক্যটা কি। উনি হচ্ছে থ্রো প্রসেস অর্থাৎ প্রসেসটা কি ক্রিটিক্যাল থিঙ্কিং আর ক্রিয়েটিভ থিঙ্কিং। আর উনি হচ্ছে কি করেন, ক্রিয়েটিভ থিঙ্কিং করেন এবং কনভার্জেন্ট থিঙ্কিং করেন। এরপর হচ্ছে আরও কি কি করেন, ডিজাইন বেসড অন ইউজার রিসার্চ, নিড রিসার্চ। দেখেন ইউজার নিড রিসার্চ, অর্থাৎ এই ডিজাইনটা হয় হচ্ছে আপনার ইউজারের নিডের উপর ডিপেন্ড করে। এরপর হচ্ছে সামটাইমস ফাইলস, দেখেন ইনফরমেশন আর্কিটেক্ট, প্রোগ্রাম ম্যানেজমেন্ট, কন্টেন্ট স্ট্যাটিস্টিক, ফাংশনাল এই অ্যানালাইসিস, এই জিনিসগুলো আছে। এরপর দেখেন ভিজুয়াল স্ট্রেংথ, টেক্সট ফ্লো, সিনারিওর। এরপর খেয়াল করে দেখেন ডিজাইন প্রিন্সিপাল, হিউম্যান সেন্টারেড ডিজাইন, এক্সপার্টিস, ওয়ারফ্রেম, প্রোটোটাইপ, রিসার্চ। এরপর ওর ক্ষেত্রে কি, কালার, টাইপোগ্রাফ, ভিজুয়াল ডিজাইন, সে হচ্ছে ভিজুয়াল ডিজাইন করে, মক আপ করে, গ্রাফিক্স করে, লেআউট করে। তারপর হচ্ছে ডিজাইন বেসড অন ক্লায়েন্টস নিডস রিকোয়ারমেন্ট, অর্থাৎ ক্লায়েন্ট যেভাবে বলবে ওইভাবে আমি কাজটা করে দিব। এখানে সামটাইমস কি ফাইল, গ্রাফিক্স ডিজাইন, ব্র্যান্ড ডিজাইন, ওয়েব ডিজাইনার, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। এ হচ্ছে একজন গ্রাফিক্স ডিজাইনার, এ হচ্ছে একজন ইউএক্স ডিজাইনার। দুজনের মধ্যে পার্থক্য হচ্ছে উনি যাবতীয় যত সংগ্রহ বা অংশ বা কাজ করেন সব হচ্ছে ক্লায়েন্ট এবং এক্সপিরিয়েন্স নিয়ে, অর্থাৎ প্রসেস নিয়ে, অর্থাৎ কি কি কাজ করা যায়। আর উনি করেন হচ্ছে আপনি যা বলবেন তার উপর বেস করে, আপনি যা বলবেন তার উপর বেস করে। উনি হচ্ছে খুঁজে খুঁজে বের করবেন যে কোথায় সুবিধা কোথায় অসুবিধা, ওই হিসেব করেই উনি ওনার কাজগুলো করেন। আর উনি করেন হচ্ছে আপনি দিলেন এতে সুবিধা হলো আর না হলো তাতে কিছু যায় আসে না, এইভাবেই সে তার নিজের ডিজাইনটা করে। এই হচ্ছে একজন ওয়েব ইউএক্স ডিজাইনার, আর এ হচ্ছে একজন গ্রাফিক্স ডিজাইনের মধ্যে পার্থক্য। তা আমাদের মধ্যে যে বিষয়টা নিয়ে একটু গ্যাপ ছিল, কনফিউশন ছিল যে গ্রাফিক্স ডিজাইন এবং গ্রাফিক্স ডিজাইন এবং ইউএক্স ডিজাইনের মনে হয় অ্যাকচুয়ালি এক না, দুইজনের সম্পূর্ণ প্রসেসটাই ভিন্ন। তবে আপনার কাছে যদি গ্রাফিক্স সম্পর্কে জানা থাকে তখন যে আপনি একটা যে ভিজুয়াল ডিজাইন হবে সে ভিজুয়াল ডিজাইনের সময় আপনি করতে পারেন। এখন আপনার যদি আপনি যদি ওইটা না জানেন, অর্থাৎ
ইউএক্স ডিজাইনটা কিন্তু একটা লং টার্ম প্রসেস, এটা একদিন দুই দিনের কাজ না, এটা মোটামুটি অনেক লং টার্ম একটা প্রসেস। সো এই প্রসেসটাকে যদি আপনার দাঁড় করাইতে হয় তখন এটা নিয়ে আপনাকে রিসার্চ করতে হবে, অনেকগুলো অংশ নিয়ে কাজ করতে হয়, অংশ নিয়ে কাজ করে দেন হচ্ছে আপনাকে এটাকে সামনের দিকে আগাইতে হয়। তো এইভাবে এটা নিয়ে আপনাদেরকে করতে হবে, কাজ করতে হবে। তো এই হচ্ছে আমার ইউএক্স এবং ইউআই এর মধ্যে, সরি, ইউএক্স ডিজাইনার এবং গ্রাফিক্স ডিজাইন বা ইউআই ডিজাইনের মধ্যে যে পার্থক্যগুলো সেগুলো আশা করি আপনারা বুঝতে পারছেন। একটু খেয়াল করে দেখেন যে ইউএক্স ডিজাইন যদি আমি আহ, না করি বা ইউএক্স নিয়ে যদি এই প্রসেসিংটা যদি আমরা না করি তাহলে আসলে আমাদের কি প্রবলেম হইতে পারে। একটু খেয়াল করে দেখেন, উইদাউট প্ল্যানিং ইউএক্স ডিজাইন, আমি বলছিলাম আপনাদেরকে যে আমরা যত ধরনের প্ল্যানিং করি, আপনার যত কিছু নিয়ে চিন্তা ভাবনা করি, এই থিমটাই হচ্ছে ইউএক্স ডিজাইন, এটাই হচ্ছে ইউএক্স। দেখেন আর্কিটেকচারের একটা কাজ এখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে, এখানে সবগুলো হচ্ছে আর্কিটেকচার ওয়ার্ক, কিন্তু ওনাদের প্ল্যানিংটা প্রপার প্ল্যানিং ছিল না বিধায় দেখেন সিঁড়িটা এখানে চলে গেছে, অর্থাৎ একদম সম্পূর্ণ ভ্যালুলেস একটা অপশন। এরপর খেয়াল করে দেখেন এইখানে উনি অ্যাড করছেন পিছনের দিকে, যেখানে আপনার ভ্যালুলেস, যেটা হওয়ার কথা ছিল এই পাশে। এরপর খেয়াল করে দেখেন এইখানে একটা ইমেজ আছে, যে ইমেজটার মধ্যে এখানে আপনার থাকার কথা ছিল, একটা জানলা থাকার কথা ছিল, কিন্তু আপনার দেয়নি। এই যে এখন এই জিনিসটা আপনার কিন্তু সম্পূর্ণ ভ্যালুলেস। এরপর ওনাদের মধ্যে যে এই ব্রিজটা যে তৈরি করছে, দেখেন দূরে থেকে কিন্তু অ্যাকচুয়াল যেই লাইনটা আছে সেই লাইনটা অ্যাকুরেটলি না আনার কারণে দেখা যাচ্ছে কি হয়ে গেছে, দুইটা আপনার আলাদা আলাদা হয়ে গেছে। বুঝতে পারছেন? অর্থাৎ প্ল্যানিংটা না থাকার কারণে যেই প্রবলেমটা হয়। বলার উদ্দেশ্য হচ্ছে এই, আমরা যখনই কোনো কাজ করব তার একটা প্রপার প্ল্যানিং দরকার, আর এই প্রপার প্ল্যানিংয়ের জন্য আমাকে যে বিষয়টা নিয়ে গবেষণা করতে হবে আর যে প্রসেসটা আমি অবলম্বন করব তার নামই হচ্ছে ইউএক্স। এইবার চলেন এই ইউএক্সকে ফলো করে মার্কেটে আসা একটা ফোন নিয়ে আমি একটু করতেছি। যদিও আমার এই ফোনটা একটু পুরাতন টাইপের ফোন, এরপর আমি জাস্ট এই বিষয়টা নিয়ে কথা বলতেছি। এই ফোনটা যখন বাজারে আসছে, আজ থেকে আরও মনে হয় ৮-৯ মাস আগে, তখন এই রিলেটেড, অর্থাৎ এই ফোনের মধ্যে যেই যেই ফ্যাসিলিটিসগুলো আছে এই রিলেটেড ফোন সর্বনিম্ন ২২,০০০ টাকা ছিল, সর্বনিম্ন হচ্ছে ২২,০০০ টাকা ছিল। এখন দেখেন এই যে ফোনটা যা আছে, এই ফোনটা 6.55 ইঞ্চি ফুল ভিউ ডট ইন ডিসপ্লে, এই ডিসপ্লেটা ইউজ করছে এবং খুবই উন্নত মানের একটা ডিসপ্লে। প্রসেসর হচ্ছে 2 গিগাহার্টসের অক্টা কোর প্রসেসর, যেটা গতকাল দেখলাম হচ্ছে আপনার আইফোন 12-এ ইউজ করছে। ক্যামেরা ইউজ করছে রেয়ারে হচ্ছে 16 মেগাপিক্সেল, এবং ফ্রন্ট ক্যামেরা হচ্ছে আপনার 1.8 মেগাপিক্সেল। তারপর হচ্ছে আপনার পিছনে দেখেন ফ্রন্টের মধ্যে আরও দুইটা আসে, যে 2 মেগাপিক্সেল আর হচ্ছে 5 মেগাপিক্সেলের দুইটা ক্যামেরা। সামনে একটা দিছে আপনার 16 মেগাপিক্সেলের, পিছনে যেহেতু দুইটা। আর ব্যাটারি হচ্ছে 4000 mAh ব্যাটারি, 4 GB র্যাম, 46 GB ROM, that gives you the smoother smartphone experience. Android TM9 Pie 12 plus 1 month warranty, অর্থাৎ সে আপনার নর্মাল হচ্ছে 12 মাসের গ্যারান্টি পাওয়া যায়, এইখানে সে দিছে হচ্ছে আপনার 13 মাসের গ্যারান্টি। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে 6.1 HD প্লাস ডট নচ স্ক্রিন, 10 years 100 days রিপ্লেসমেন্ট, 100 দিনের মধ্যে সে আপনাকে রিপ্লেস করে দেবে। এবং সব মিলে প্রাইস হচ্ছে 14,990 টাকা। যদিও এখন এই একই ফোনটার মধ্যে আপনার দাম কমে আসছে হচ্ছে প্রায় মানে 12,000 টাকা বা 11,000 টাকা চলে আসছে। একটা জিনিস একটু খেয়াল করে দেখেন যে এই যে কনফিগারেশনটা আছে, এই কনফিগারেশনটা অর্থাৎ আমরা
12-14 হাজার টাকা দিয়ে ফোন কিনতে গেলে দেখি যে আমরা রোম কত র্যাম কত, তখন বলে যে আপনার 2 GB র্যাম, রোম হচ্ছে 32 GB, 12-14 হাজার টাকা সেটের মধ্যে। অথচ এখনকার যে অবস্থাগুলো দেখেন, এই সেটটার মধ্যে দেখেন আমি যা যা চাচ্ছিলাম সবই মোটামুটি আমার এখানে আছে, বাট হচ্ছে আপনার দামটা খুবই কম। এই যে জিনিসটা প্রচার হচ্ছে, অর্থাৎ উনি যেটা চাচ্ছেন, একজন কাস্টমার হিসেবে আমার যে চাওয়াটা, এই চাওয়াটা কিন্তু এই কোম্পানিটা পূরণ করতেছে, এবং টেকনো কোম্পানিটা কিন্তু মোটামুটি ভালো ব্র্যান্ডে পরিণত হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কারণ ওদের যে সার্ভিসগুলো আছে সেই সার্ভিসগুলো খুবই ভালো দিচ্ছে, এবং এটা নিয়ে দেখা যাচ্ছে আমাদের মধ্যে একটা ফেইথ জন্মাচ্ছে। আর এই ফেইথ জন্মানোর কারণে আমরা কি করতেছি, এটাকে আরেকজনকে রেফার করতেছে যে না এই ফোনটা ভালো। এই যে প্রসেসিংটা আছে, উনি যে এই 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 জিনিসগুলো দিলে যে মার্কেটে যাবে বা মার্কেটে কাস্টমাররা নিবে, এই প্রসেসটা উনি কোত্থেকে পেলেন বা এই সম্পর্কে উনি জানলেন কোত্থেকে? এই প্রসেসটা জানছেন হচ্ছে আপনার ইউএক্স ডিজাইনের মাধ্যমে বা ইউএক্স প্রসেসের মাধ্যমে। সো ইউএক্স প্রসেসটা হচ্ছে অনেক বড় একটা প্রসেস, অর্থাৎ শুরুটা হয় হচ্ছে আপনার কোনো প্রোডাক্টকে বাজারে আনার আগে থেকেই শুরু হয়, এবং এটার অধ্যবসায় অর্থাৎ এটার ফ্লোরটা চলে হচ্ছে আপনার আপনার প্রোডাক্টটা মার্কেটে থাকা পর্যন্ত, অর্থাৎ প্রত্যেকটা মিনিটের আপডেটটা ওদের এটার ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আশা করি আপনাদের এক্সাম্পলগুলো বুঝতে পারছেন। এইবার চলেন আমরা দেখি একটু যে আমরা যে ইউএক্স ডিজাইন করব, এই ইউএক্স ডিজাইনটাকে প্রসেসটা কিভাবে করব, অর্থাৎ আমি শুরুটা করব কোত্থেকে, ইউএক্স ডিজাইনটা, ইউএক্স এর প্রসেসটা আমি শুরু করব কোত্থেকে সেটা সম্পর্কে একটু জানি। ইউএক্স এর প্রসেসটা শুরু করার জন্য আমাকে ফার্স্ট যে বিষয়টা নিয়ে কাজ করতে হবে সেটার নাম হচ্ছে আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ বোঝাপড়াটা বা বুঝা। 2 নম্বরটা হচ্ছে আপনার রিসার্চ করা, এরপর হচ্ছে অ্যানালাইজ করা, ডিজাইন করা, লঞ্চ করা, দেন হচ্ছে অ্যানালাইজ অ্যাগেইন করা। অর্থাৎ আমি একটা জিনিস সম্পর্কে ভালোভাবে সম্মুখ ধারণা নেব, বুঝবো জিনিসটা কি, এরপর হচ্ছে ওইটা নিয়ে রিসার্চ করা শুরু করব, ঘাটাঘাটি শুরু করব, এরপর হচ্ছে ওই রিসার্চের পরে যে ডাটাগুলো সংগ্রহ হয়েছে ওইখান থেকে আবার অ্যানালাইজ করে কোর পয়েন্টগুলো বের করব, এরপর হচ্ছে একটা ডিজাইন কনসেপ্ট দাঁড় করাবো, ওইটার উপর ভিত্তি করে আমি মার্কেটে প্রোডাক্টটা নিব, দেন হচ্ছে আমি কি করব, আবার অ্যানালাইজ করব, অর্থাৎ প্রোডাক্টটার উপর নজর রাখবো যে কেমন আপনার ফিডব্যাক দিচ্ছে। তো এটা হচ্ছে একটা প্রসেস, ইউএক্স ডিজাইনের প্রসেস, এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে চলুন যাই। এই হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, যে আন্ডারস্ট্যান্ডের যে বিষয়টা আছে, প্রসেসের আন্ডারস্ট্যান্ডিংয়ের যে বিষয়টা আছে, তার মধ্যে কাকে আন্ডারস্ট্যান্ড হব বা কাকে বুঝার চিন্তা ভাবনা করব, সেটা হচ্ছে আমি ইউজারকে বোঝার চেষ্টা করব, ব্রেন স্টর্মিং করব, কার করব, ব্রেন স্টর্মিং করব আপনার ইউজারের, এবং ওদের মাইন্ড ম্যাপিং করব, এবং ব্র্যান্ড নিয়েও গবেষণা করব। তো আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে কী কী আছে? ইউজার, ব্রেন স্টর্মিং অ্যান্ড মাইন্ড ম্যাপিং। 3 নম্বরটা হচ্ছে আপনার ব্র্যান্ড। তো চলেন ইউজার সম্পর্কে জানি। ইউজারের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম যে আপনার আসলে আপনি যে মোবাইলটা ইউজ করেন, তো মোবাইলটা ইউজ করলে আপনি কি কি প্রবলেম ফেস করেন? উনি ওনার মতো বলল যে আমি এই প্রবলেম ফেস করি। আমি নোট ডাউন করে রাখলাম। এরপর হচ্ছে আসলে আপনি চাচ্ছিলেন কি, কী ধরনের জিনিস হলে আপনার পছন্দ? আসলে এরকম এরকম হলে ভালো হয়। কনটেক্সট, এটা নিয়ে আর কি করা যায়, এটা নিয়ে আপনার এই করা যায়। কম্পিটিটর রিভিউ, যারা আমার কম্পিটিটর আছে তাদের সাথে আমার কি করতে হবে, দেখতে হবে তারা কোথায় স্ট্রং এবং কোথায় উইক, অর্থাৎ তাদেরকে নিয়ে আমার রিসার্চ করতে হবে। যেমন সাপোজ মনে করেন আমি টেকনো ফোনটা বাজারে আনছি, আমার যারা কম্পিটিটর তারা হচ্ছে স্যামসনি, ওপো, স্যামসাং, ওরা হচ্ছে কম্পিটিটর। আমি দেখব যে ওদের আর আমার মধ্যে গ্যাপিংসটা কোথায়, ওর আর আমার মধ্যে গ্যাপিংসটা কোথায়, এই জিনিসটা আমাকে দেখতে হবে। দেখে দেন হচ্ছে আমাকে কি করতে হবে, আগাইতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে ফর্মুলা স্ট্র্যাটেজি, আমাকে এটা নিয়ে একটা ফর্মুলা করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। এই অংশগুলো নিয়ে আমাকে একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। এরপর একটু খেয়াল করে দেখেন,
এরপরে লেখা আছে ব্রেনস্টর্মিং মাইন্ড ম্যাপিং। আমি একজন ইউজার কি ভাবতে পারে, এটা নিয়ে আর কি কি ভাবতে পারে সেটা নিয়ে আমাকে ব্রেনস্টর্মিং করতে হবে। উনি যে প্রবলেমগুলো বলছেন এই প্রবলেমগুলো নিয়ে আর কার কি ভাবনা থাকতে পারে বা ওনার মধ্যে আর কি কি আসতে পারে এটা নিয়ে আমাকে ব্রেনস্টর্মিং বা মাইন্ড ম্যাপিং করতে হবে। এখন একটা কোশ্চেন থাকতে পারে আপনার যে ব্রেনস্টর্মিং বা মাইন্ড ম্যাপিং অ্যাকচুয়ালি সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে আপনি ওই যে বললাম না যে আমি এই কাজটা করব, এই কাজটা করলে উনি কি ভাববেন, উনি কি ভাববেন, উনি কি ভাববেন, উনি যদি ভাবেন এটার উত্তর কি হবে, উনি যদি ভাবেন এটার উত্তর কি হবে, এটা কিভাবে কাজ করবে, এটার কি কিভাবে ইয়া করা যায়, ইমপ্রুভ করা যায়, এই যে জিনিসগুলো আছে এটাকে বলা ব্রেনস্টর্মিং বা মাইন্ড ম্যাপিং। আমাকে এই নিয়ে ভাবতে হবে। এরপরে হচ্ছে দেখেন ব্র্যান্ড। ব্র্যান্ড সম্পর্কে আমাকে ভালো একটা আইডিয়া নিতে হবে। কারণ কেন মানুষ ব্র্যান্ডের প্রতি উইক, কেন ব্র্যান্ডের প্রতি উইক, বা কেন ব্র্যান্ড আসলে কি ধরনের কাজ করে। দেখেন, খেয়াল করে দেখেন, লেখা আছে হোয়াট আর দ্য কোর গোল। আসলে ব্র্যান্ডের মেইন যে গোলটা আছে বা টার্গেট, সে টার্গেটটা কি, ওদের মিশন কি, ওদের স্ট্রেংথ কোথায়, এটা জানার জন্য ওদের মিটিংয়ে ওদের যে ডাইরেক্টর আছে সেই ডাইরেক্টরের সাথে আপনি মিটিং করতে পারেন যে আসলে আপনার জিনিসটা মার্কেটে অনেক বেশি ইয়া হচ্ছে, যে আসলে আপনার কি ফলো করে কাজ করেন, কোনটা আপনাদের আসলে স্ট্রেংথটা কোথায়, এই জিনিসগুলো নিয়ে আপনি আলাপ করবেন ওনার সাথে। তো যখন এইসব বিষয়গুলো নিয়ে আলাপ করবেন, ওইখান থেকে যখন আপনি কিছু ক্লু পাবেন তখন আপনি কি করতে পারবেন, ওই একই জিনিসগুলো যদি আপনি মার্কেটে আপনার প্রোডাক্টের মধ্যে ইউজ করেন দেখবেন অনেক ভালো একটা রেজাল্ট পাবেন। এরপরে চলেন যাই, যে আমরা রিসার্চের কথা বলছিলাম। এই যে রিসার্চের যে বিষয়টা আছে, এই রিসার্চ করতে হবে আমাকে। কি কি রিসার্চ করতে হবে? ইউজার ইন্টারভিউ, অর্থাৎ আমাকে কিছু মানুষের ইন্টারভিউ নিতে হবে, কিছু মানুষের ইন্টারভিউ নিতে হবে। কেন ইন্টারভিউ নেবেন? তো আপনি যদি ওনাদের সাথে ইন্টারভিউ নাই নেন বা আপনি যদি ওনাদেরকে এই সম্পর্কে নাই জিজ্ঞেস করেন, তাহলে আপনি মানে তথ্যটা পাবেন কোথায়, যে আসলে কোনটা গ্যাপ কোনটা গ্যাপ নেই, তথ্যটা পাবো কোথায় আমি? তো তথ্যটা পাওয়ার জন্য বা কোনটা প্রবলেম আছে না আছে সেই জিনিসটা বোঝার জন্য অন্তত পক্ষে আমাকে কী করতে হবে? রিসার্চ করতে হবে। তো ইউজার ইন্টারভিউ নিব, ফোকাস গ্রুপ, গ্রুপ ওয়াইজ ইন্টারভিউ নেওয়া ট্রাই করবো, আমরা গ্রুপ ওয়াইজ কাজ করার ট্রাই করব। তারপর হচ্ছে আপনার সার্ভে করব হচ্ছে 5 থেকে 10 জনের মধ্যে, এক একটা অংশের মধ্যে এক একটা। যেমন ভাই আপনি কি ফোন ইউজ করেন? আমি স্যামসাং ফোন ইউজ করি। আচ্ছা, কেন স্যামসাং ফোন ইউজ করেন? যারা স্যামসাং ফোন ইউজ করে তাদের জন্য আমি একটা সার্ভে করলাম, অর্থাৎ একটা গ্রুপ করলাম। আবার হচ্ছে যারা ওপো করে তাদের জন্য একটা করলাম, যারা হুয়াই করে তাদের জন্য করলাম, যারা আইফোন করে তাদের জন্য করলাম। এরকম প্রত্যেকটা সেক্টরে আমি 5-7 জন করে ইন্টারভিউ নিলাম। এখন ওইখান থেকে যে আমার যে ডাটাটা আসবে ওইটা নিয়ে আমাকে কি করতে হবে? দেখেন, ইউজিবিলিটি টেস্টিং, আমাকে ইউজিবিলিটি টেস্টিং করতে হবে, অর্থাৎ ওনাদের যে বিষয়গুলো আছে ওনারা কতটুকু ইউজফুল ওই জিনিসটাগুলো আমাকে টেস্ট করতে হবে। এরপর রিসার্চের মধ্যে দ্বিতীয় একদম লাস্ট যেটা আছে সেটা ভ্যালিডেট ইওর রিসার্চ, অর্থাৎ আমার যেই রিসার্চটা করছে, এখন মনে করেন আমি রিসার্চ করছি সেই জানুয়ারিতে, 2019-এর জানুয়ারিতে, এখন হচ্ছে 2020 আপনার অক্টোবর, এর মধ্যে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়েছে। তো আমাকে কি করতে হবে? রিসার্চটা ডেট আমাকে করতে হবে, রেডি করতে হবে, আমাকে ভ্যালিডিটি আছে কি না এই বিষয়গুলো আমাকে কনফার্ম হতে হবে। এরপর দেখেন, আমি যে রিসার্চ করলাম এর উপর ডিপেন্ড করে আপনার অ্যানালাইজ করতে হবে। অ্যানালাইজের মধ্যে প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে ইউজার পার্সোনা। ইউজার পার্সোনাল কি জিনিস? ইউজার পার্সোনাল হচ্ছে আমি যার কাছ থেকে যার ইন্টারভিউগুলো নিলাম, ওনাদের পার্সোনালিটি কেমন, এটা নিয়ে আমাকে একটা বায়োডাটা তৈরি করতে হবে। আসলে ওনার নাম হইতে এটা, উনি হচ্ছে এরকম, উনি এই কাজ করেন, উনি এই জিনিসটা করতে পছন্দ করেন, এটা করতে পছন্দ করেন না, ওনার এটা স্ট্রেংথ আছে, এটা দুর্বলতা আছে, এই জিনিসগুলো আমাকে বের করতে হবে, এগুলো আমাকে বের করতে হবে। ইউজার পার্সোনাল ইনফরমেশনগুলো নিয়ে আমাকে গবেষণা করতে হবে। এরপর হচ্ছে এমপ্যাথি ম্যাপিং, অর্থাৎ ওনাদের ভাবনাগুলো নিয়ে আমাকে কি করতে হবে? চিন্তা ভাবনা করতে হবে, অর্থাৎ এটার ভাবনা নিয়ে অ্যানালাইসিস করতে হবে। ওনাদের চাহিদা বা ভাবনা নিয়ে আমাকে রিসার্চ করতে হবে, অর্থাৎ অ্যানালাইজ করতে হবে। ইউজার জার্নি ম্যাপিং, অর্থাৎ উনি কত দূর যেতে পারেন, উনি
উঠতে পারবেন না নামতে পারবেন, অর্থাৎ ওনার অ্যাবিলিটি আছে কিনা, ভবিষ্যতে ওনার অ্যাবিলিটি বাড়বে না কমবে। অর্থাৎ আমি যদি এই রিলেটেড একটা প্রোডাক্ট বাজারে ছাড়ি, উনি কি এটাকে পারচেস করতে পারবে কিনা, ওনার কি ওটা আছে কিনা, নাকি এইটাই ওনার অ্যান্ড্রয়েড ফার্স্ট সেট, এরপর আর ব্যবহার করবে না, এই বিষয়গুলো আমাকে দেখতে হবে। অর্থাৎ উনি কতটুকু পর্যন্ত যেতে পারে। এইখান থেকে আমাকে কি করতে হবে, বেস্ট ডাটাগুলোকে আলাদা করতে হবে, বেস্ট ডাটাগুলোকে আমাকে আলাদা করতে হবে, করে ক্রিয়েট স্টোরি বোর্ড। স্টোরি বোর্ড জিনিসটা কি, আমরা অনেক সময় দেখি, আমি আপনাদেরকে স্টোরি বোর্ডের একটা উদাহরণ দিচ্ছি। এই যে দেখতেছেন, এই অংশগুলোকে বলা হয় স্টোরি বোর্ডিং। অর্থাৎ আমরা কথোপকথন দেখি অনেক সময়, পত্রিকায় পত্রপত্রিকায় এখানে সেখানে আপনার অনেক জায়গায় কথোপকথন দেখি, এই কথোপকথনগুলোকে বলা হয় স্টোরি বোর্ড। বুঝতে পারছি? এই ইউএক্স এর মধ্যে যখন আমরা কাজ করব তখন আমাকে স্টোরি বোর্ডিং করতে হবে, অর্থাৎ একজন আরেকজনের সাথে কথোপকথনের যে বিষয়টা আছে সেটাকে আমাকে রেডি করতে হবে। তো এইভাবে আমাকে কি করতে হবে, স্টোরি বোর্ডিং করতে হবে। অর্থাৎ আমি যে কথোপকথন করতেছি, মানে কথোপকথনের মাধ্যমে জিনিসটা পরিষ্কার হতে হবে যে উনি এটা চাচ্ছেন এরকম। ওই যে আমরা বললাম না যে মাইন্ড ম্যাপিং করলাম, যে কি করলাম, যে এইরকম হইতে পারে, এরকম হতে, এটাকেই আপনার স্টোরি বোর্ডিংয়ের মধ্যে আপনাকে প্রকাশ করতে হবে। স্টোরি বোর্ডিং দিয়ে আমি প্রকাশ করব, এরকম আমরা অ্যাভেলেবেল দেখি। এগুলি সবই হচ্ছে আপনার ইউএক্সের স্টোরি বোর্ডিং। এগুলো হচ্ছে আপনার একজন একজনের সাথে কথোপকথনের যে সিস্টেমগুলো সেগুলো, অর্থাৎ কাল্পনিকতা বলা হয় এগুলোকে। স্টোরি বোর্ডিংয়ের যে সিস্টেমটা হচ্ছে এটা কাল্পনিকতা। এরপর খেয়াল করে দেখেন, আমাকে একটা স্টোরি বোর্ডিং করতে হবে। দেখা হচ্ছে ব্র্যান্ডিং এলিমেন্ট, আমি কি কি অংশগুলো ব্র্যান্ডিং নিয়ে যে কাজ করব, কি কি এলিমেন্টগুলো আছে সেগুলো আমি একসাথে করব। অর্থাৎ এই অ্যানালাইজটা আমাকে অনেক ইম্পর্টেন্ট জিনিস, রিসার্চের পর অ্যানালাইজ জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। এটার মাধ্যমে কি করা যায়, কোর ডাটাগুলোকে আপনার বের করে নিয়ে আসা যায়। এরপর আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ডিজাইন করতে হবে। এরপর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডিজাইন করতে হবে, যেমন সাইট ম্যাপ করতে হবে, সাইট ম্যাপ কাজ করতে হবে, ইউজার ফ্লো নিয়ে কাজ করতে হবে, লো ফিডলিটি ওয়্যার ফ্রেম এইটা নিয়ে অংশ নিয়ে কাজ করতে হবে। এই অপশনগুলো প্রত্যেকটা জিনিস আপনাদেরকে আমি দেখায় দিব, অর্থাৎ স্টেপ বাই স্টেপ দেখায় দিব আমি আপনাদেরকে। জাস্ট আমি কি কি আছে এগুলো একটু দেখাচ্ছি। ডিজাইনের মধ্যে কি কি আছে, সাইট ম্যাপ আছে, তারপর ইউজার ফ্লো আছে, লো ফিডলিটি ওয়্যার ফ্রেম, হাই ফিডলিটি ওয়্যার ফ্রেম, ভিজুয়াল ডিজাইন, ক্রিয়েট প্রোটোটাইপ, ইউজিবিলিটি টেস্টিং অ্যান্ড আপডেট। অর্থাৎ ডিজাইনের মধ্যে আমাকে কি করতে হবে, এই অংশগুলোকে ফোকাস করে কাজ করতে হবে। এরপর হচ্ছে আমি এটাকে মার্কেটে ছাড়বো, লঞ্চ করব। তা লঞ্চ করার পর দেখেন কি আছে, ভ্যালিডিটি ইয়োর প্রসেস, কতদিন পর্যন্ত আমার ভ্যালিডিটি থাকবে, লঞ্চ ইয়োর প্রোডাক্ট, আমি প্রোডাক্টটা বাজারে ছাড়বো, কিপ চেকিং, আমাকে কি করতে হবে, চেকিংয়ের মধ্যে রাখতে হবে যে আমি যে মার্কেটে ছাড়লাম সেটা কেমন কি সেটা সম্পর্কে আমাকে কিপ চেকিং, কোলাবোরেট ইউজার, ইউজারের সাথে আমাকে কথোপকথন করতে হবে, অর্থাৎ ওনাদের সাথে এই বিষয়টা নিয়ে আলাপ করতে হবে, ভাই জিনিসটা কিনছেন, জিনিসটা কেমন, বা এটা রেজাল্ট আপনি যেমন চাচ্ছেন তেমন পাইছেন কিনা, এই বিষয়গুলো আমি কী করব, ওনাদের ফিডব্যাকগুলো কালেক্ট করে, যেমন কালেক্ট ফিডব্যাক, দেন হচ্ছে আমি কি করব, অলওয়েজ ইমপ্রুভিং, কোথায় কোথায় প্রবলেম আছে ওই জিনিসগুলো আমাকে ইমপ্রুভ করতে হবে। যেমন সব ভালো করছেন বাট হচ্ছে ভাই আপনার সাউন্ড কোয়ালিটি ভালো না, তখন কি করলেন, পরবর্তী যেই প্রোডাক্টটা আসবে অর্থাৎ পরবর্তী যে সাপ্লাইটা, ওই সাপ্লাইটার মধ্যে আপনি কি করলেন, সাউন্ডটাকে একটু ভালো করে দিলেন। তো যখন আমি ফিডব্যাক কালেক্ট করতে থাকবো, এতে আমার কি হবে, আস্তে 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 যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো আমরা কি করতে পারবো, আপনার ফিল আপ করে ফেলতে পারবো। এরপর দেখেন আবার অ্যানালাইজ করতে হবে, অ্যানালাইজ করার পর ডিজাইনের পরে কিন্তু লঞ্চ করছে, এরপর আবার অ্যানালাইজ করতে হচ্ছে কেন, মনিটরিং ইউজার রেসপন্স, যারা এটা ইউজ করতেছেন তাদের রেসপন্স কেমন সেটা মনিটরিং করতে হবে। সলভ দ্য প্রবলেম, ডিড ইউ সলভ দ্য প্রবলেম, অর্থাৎ একটু আগে যে কথাটা বললাম যে আপনার ফোনের যে ফোনটা ইউজ করছেন বা ফোনটা মার্কেটে ছাড়ছেন সেটার আপনার সাউন্ড কোয়ালিটি ভালো না, তখন আপনি কি করতেছেন, সাউন্ড কোয়ালিটিটা আপনি ঠিক করে দিলেন। এরপরে রিসার্চ এভরি টাইম, আমাকে এটা যতদিন মার্কেটে আসছে ততদিন আমাকে এটাকে রিসার্চ করতে হবে, অর্থাৎ অলওয়েজ এটাকে নিয়ে আমাকে রিসার্চ করতে হবে। তো এই যে অপশনগুলো আছে, অর্থাৎ এইখানে যে আমাদের যে বিষয়গুলো ছিল, যে আপনার
6টা অংশ 7টা অংশ যে অংশগুলো আছে, যে আপনার আন্ডারস্ট্যান্ড, রিসার্চ, অ্যানালাইজ, ডিজাইন, লঞ্চ এবং অ্যানালাইজ এগেন, এই যে অপশনগুলো যা আছে, এই অপশনগুলো যদি আমি অ্যাকুরেটলি ফলো করি, এই 6টা অপশন যদি আমি অ্যাকুরেটলি ফলো করি, তাহলে দেখবেন খুব সহজেই আপনার যে কোনো প্রোডাক্ট, আপনার যে কোনো থিম, আপনার যে কোনো অংশ, আপনার যে কোনো সার্ভিস অটোমেটিকলি মানুষের কাছে খুবই গ্রহণযোগ্যতা পাবে, যদি আমি এই প্রসেসগুলো মেনটেন করে কাজটা করি। তো এইগুলো হচ্ছে আপনার ইউআই ডিজাইনের, ইউএক্স ডিজাইনের মূল কোর যে প্রসেস সেগুলো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। একটা জিনিস খেয়াল করে দেখেন যে এইখানে হচ্ছে আপনার আরেকটা অপশন আছে, যেটা হচ্ছে আপনার ইউএক্স ডিজাইন প্রসেস। এখন একটা কোশ্চেন থাকতে পারে যে একটু আগে যে বিষয়টা দেখালেন ওইটা আর এটার মধ্যে আবার কি জিনিস, ইউএক্স ডিজাইন প্রসেসের মধ্যে আবার এটা কি নিয়ে আসছেন। আমরা একটু আগে যে 8টা বা এর আগের যে অংশগুলোতে দেখলাম যে 6টা অপশন, এর মধ্যে হচ্ছে আন্ডারস্ট্যান্ড, রিসার্চ, অ্যানালাইজ, তারপর হচ্ছে ডিজাইন, অ্যানালাইজ এগেইন, তারপর হচ্ছে আপনার লঞ্চ, এই যে অংশগুলো দেখলাম, এই অপশনগুলো থেকেই কোর পয়েন্টগুলোই মেনলি নিয়ে আসছি। অর্থাৎ এইগুলো যদি আপনি মেনটেন করে চলেন, তাহলে হচ্ছে আপনার কি হবে, খুব সহজে আপনি কাজটা করে ফেলতে পারবেন, অর্থাৎ রিসার্চ কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ আপনার রিসার্চ কমপ্লিট করার জন্য অবশ্যই অবশ্যই এই অংশগুলোকে আপনাকে প্রায়োরিটি দিতেই হবে। এর মধ্যে কি কি আছে, একদম প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে অ্যাবাউট প্রজেক্ট। আপনি কোন প্রজেক্টের উপর ডিপেন্ড করে আপনাকে কি করতে হচ্ছে, প্রসেসটা কমপ্লিট করবেন, কিসের উপর, আপনার প্রজেক্টটা কি, ওই প্রজেক্টটা সম্পর্কে আপনাকে বলতে হবে। এরপরে হচ্ছে যে এই প্রজেক্টের কোন অংশটার মধ্যে প্রবলেম আছে, যে প্রবলেমটা আছে ওই প্রবলেমটাকে আপনাকে বের করতে হবে, বের করে দেন হচ্ছে এর সলিউশনটা আমরা কি করব, দিতে হবে। এটা হচ্ছে মেইন যে প্রসেসটা। আর এর আগে আমরা যে প্রসেসটা করছি ওইটা হচ্ছে আমরা রিসার্চ করছি, অ্যানালাইজ করছি, ওইখানের যে অংশটা আছে ওইটা হচ্ছে কোর পয়েন্ট। কোর পয়েন্ট থেকে বের করে আমরা কি করলাম, এবার এই অংশটার মধ্যে নিয়ে আসলাম, যে আমার অলরেডি একটা রেডি করা আছে, অর্থাৎ ওইটা হচ্ছে একদম নতুন ক্ষেত্রে, অর্থাৎ নতুনভাবে আমি একটা কিছু একটা তৈরি করতে চাচ্ছি বা মার্কেটে দিতে চাচ্ছি ওইটা। আর এটা হচ্ছে অলরেডি আছে মার্কেটে, এখন ওইটার আপনার পারফরমেন্স ইমপ্রুভ করার জন্য আমরা এই কাজটা, এই প্রসেসটা করতেছি। দুইটার মধ্যে পার্থক্য আছে একটু। ওইটা হচ্ছে নতুন, অর্থাৎ এখনও মার্কেটে আসে নাই, এই জন্য ওই প্রসেসটা করছি। আর এটা হচ্ছে অলরেডি মার্কেটে আছে, বাট এর পারফরমেন্স ইমপ্রুভ করতে হবে, সো দ্যাট আমাকে কি করতে হচ্ছে, এই প্রজেক্টটা নিয়ে আমাকে কাজ করতে হচ্ছে। এখন অ্যাবাউট প্রজেক্ট, যে প্রজেক্টটা কেন আপনার মানে এই সেটটা কেন মার্কেটের মধ্যে ভালো চলতেছে না, এটার প্রবলেমটা কি, প্রবলেমটা হচ্ছে ব্যাটারি এবং র্যাম প্রবলেম। সলিউশন কি, র্যাম এবং ব্যাটারি আমরা চেঞ্জ করে দিব। এর জন্য আমরা কি করলাম, একটা ডিজাইন বের করছি, যে এরকম টাইপের ডিজাইন করে আমরা কি করব, র্যাম এবং রোম চক। কারণ আগেরটা দিলে মানুষ করবে না, ফেথ করবে না যে আগের টার্গেটটাই রয়ে গেছে। এই জন্য আমরা কি করতেছি, নতুন একটা ডিজাইন করতেছি, নতুন একটা ডিজাইন করে দেন হচ্ছে এটা মার্কেটে ছাড়বো। আর এর মধ্যে ইমপ্রুভ করতেছি কি কি, যে ব্যাটারি এবং র্যাম চেঞ্জ করব। কারণ আগে ব্যাটারি এবং র্যামের কারণেই হচ্ছে মানুষ কিনতে চায় নাই, কিন্তু এখন আমি কি করতে চাচ্ছি, যে নতুন একটা ডিজাইন করছি, ডিজাইন করে এটার মধ্যে আপনার ব্যাটারি এবং র্যামটা চেঞ্জ করে দিচ্ছি। এরপর দেখেন কম্পিটিটিভ অ্যানালাইসিস, অর্থাৎ যারা কম্পিটিটর আছে, যেমন সাপোজ মনে করেন আমি বললাম যে টেকনো মার্কেটে বের করছি, তো এখন যারা আছে, যেমন সাপোজ মনে করেন রিয়েলমির কথা বলতেছি, রিয়েলমিটা মার্কেটে প্রচুর চলতেছে, ও কি করছে, ওর কম্পিটিটর ওপো, স্যামসাং, হুয়াই, তারপর হচ্ছে আপনার আরও যে স্যামসাংয়ের অনেকগুলো ব্র্যান্ড আছে, ওই ব্র্যান্ডগুলোকে কি করছে, অ্যানালাইজ করছে, তাদের স্ট্রং পয়েন্ট কোথা, উইক পয়েন্ট কোনটা, করে দেন হচ্ছে আমি কি করছি, ওইটা নিয়ে আমি বের করে দেন হচ্ছে কোর পয়েন্টটা বের করে দেন হচ্ছে আমি এটার মধ্যে কি করব, অ্যাপ্লাই করব। এরপর হচ্ছে ইউজার ইন্টারভিউ, অর্থাৎ যারা হচ্ছে এটা ব্যবহার করেন ওনাদের সাথে আমি ইন্টারভিউ নিব, যারা ব্যবহার করছেন তাদের সাথে, আর যারা অন্য ব্র্যান্ড ইউজ করে তাদের সাথে, দুই ধরনের ইন্টারভিউ আমাকে নিতে হবে। এক হচ্ছে ভাই ওই সেটটা ইউজ করছেন, হ্যাঁ করছি, খুবই ফালতু, কি কি কেন ফালতু, এটার এই জিনিসটা খুবই ভালো, বাজে,
তা আমাকে কি করতে হবে, ওইটাকে অ্যানালাইজ করতে হবে। এরপর হচ্ছে ইউজার পার্সোনা, অর্থাৎ ওই যে যারা ইউজাররা আছেন ওদের আসলে পার্সোনালিটি কেমন, এটা নিয়ে আমাকে গবেষণা করতে হবে। এরপর ইউজার ফ্লো, অর্থাৎ যারা ইউজ করেন অ্যাকচুয়ালি কোন টাইপের মানুষটা ইউজ করেন, তারা কি একদম আপ লেভেলের, না মিডলের, না একদম লো কোয়ালিটির। আর ফ্লোটা আসতেছে কোত্থেকে, মানে কোন দিক কোন অংশগুলোকে টার্গেট করে হচ্ছে তারা এটা বলতে ইন্টারেক্টেড হচ্ছে, ওদের এই কাজটার উপর ইন্টারেক্টেড হচ্ছে। অর্থাৎ আমি যে এখানে আসতেছি কিসের উপর ভিত্তি করে আসতেছি, কার টানে আসতেছি, এরকম টাইপের একটা কিছু। আমি ওপো সেটটা ভালো বিক্রি করি কেন, ওপো সেটের মধ্যে ক্যামেরা ফোন বলা হয় এটা, এই জন্য ওপো সেটটা গিয়া করতেছে। অর্থাৎ একজন ইউজার ফ্লোটা আসতেছে কেন, ক্যামেরার কারণে। আবার আইফোনে যান, ওইখানে কেন ফ্লোটা ইউজ করতেছে কেন, ওদের অপারেটিং সিস্টেম খুবই ভালো। তো এই জিনিসগুলোকে যখন আমি খেয়াল করবো যে ও আসলে ইউজারের ফ্লোটা কোথায়, কি কারণে ফ্লোটা আসতেছে, এইসব জায়গায় বাড়তেছে, তখন কি করতে পারবো, এই প্রবলেমটা আমি সলভ করে দিতে পারবো। এরপর খেয়াল করে দেখেন ইউজার রোড ম্যাপিং, যে ইউজাররা যে আসতেছেন কোন কোন ওয়েতে আসতেছেন, কি কি ওয়েতে আসতেছেন, এই যেগুলো। আর্লি ইউজেবিলিটি টেস্টিং, আমরা কি করব, মার্কেটে ছাড়ার আগে নিজেরা একটু টেস্ট করে দেখব যে আপনার আমি কি এটা যে উনি চাচ্ছেন বা এটা গিয়া করছে, আমি যেটা ইমপ্রুভ করছি এটা কি আসলে ঠিক আছে কিনা, না কম বেশি আছে, আমরা এটা কি করলাম, এটাকে নিয়ে একটু টেস্টিং করলাম। এরপর হচ্ছে আমি ভিজুয়াল ডিজাইনে চলে যাবো, অর্থাৎ একটু আগে যেই কাজটা করলাম প্রজেক্ট ডিজাইন, এটা জাস্ট একটা ফ্লো দেখানো হয়েছে, আর এখানে আমি কি করব এখন ভিজুয়াল ডিজাইন, অর্থাৎ এটাকে আমাকে গ্রাফিক্যাল ডিজাইনে নিয়ে যেতে হবে। এই অংশটাকে আমাকে গ্রাফিক্যাল ডিজাইন অর্থাৎ গ্রাফিক্স ডিজাইনার হিসেবে আমাকে কি করতে হবে, কাজ করতে হবে। এরপর হচ্ছে মোবাইল রেসপন্সিভ, খেয়াল করে দেখেন আমরা অলরেডি জানি যে কোনো ওয়েবসাইট যখন আমরা কি করতেছি, এটা মোবাইলে যখন ওপেন করতেছি তখন এটা অনেক সময় ভেঙে যায়, অর্থাৎ মোবাইল রেসপন্স করে না, মোবাইলে রেসপন্স করে না। কিন্তু আমাকে কি করতে হবে, মোবাইল রেসপন্সিভ কিনা সেটা আপনাকে গুরুত্ব দিতে হবে। আর যেহেতু এখন বেশিরভাগ মানুষই মোবাইলের মধ্যে জিনিসটা নিয়ে কাজ করে, এজন্য আমাকে কি করতে হবে, অবশ্যই এটাকে মোবাইল রেসপন্সিভ করেই তুলতে হবে। তারপর হচ্ছে ভিজুয়াল এলিমেন্ট, আমি যেই ভিজুয়াল এলিমেন্টগুলো অর্থাৎ যেই প্রবলেমগুলো ফেস করছি সেই প্রবলেমগুলোকে আমাকে কি করতে হবে, ভিজুয়াল করতে হবে। অর্থাৎ যেই ভিজুয়াল প্রবলেমগুলো ছিল সেগুলোকে আমাকে সলভ করতে হবে। এরপরে খেয়াল করে দেখেন স্টোরি বোর্ডিং করতে হবে, অর্থাৎ কথোপকথনের বিষয়গুলো। পেপার প্রোটোটাইপ করতে হবে। পেপার প্রোটোটাইপ কী জিনিস সেটা একটু দেখাই আপনাদেরকে। আমরা অনেকেই এই জিনিসটা দেখছি যে বিভিন্ন সময় যারা অফিসের মধ্যে দেখবেন যে ওনারা কি করেন, অফিসে যে বোর্ডটা আছে বা ওনাদের সামনে যে ডেস্কটা আছে সেই ডেস্কটার মধ্যে লিখে রাখে যে 11টার সময় মিটিং আছে, 1:30টার সময় ওইখানে যাইতে হবে, এটার সময় এটা করতে হবে, এরকম করে লিখে লিখে ওনাদের ডেস্কটা আছে না, ডেস্কের মধ্যে আপনার করে রাখে, ডেস্কের মধ্যে সাজিয়ে রাখে। এই যে সাজানোর যে সিস্টেমটা আছে এটাকে বলা হয় প্রেপার প্রোটোটাইপ। অর্থাৎ আপনি একটা থিম পেলেন, যে ইউএক্স এর ক্ষেত্রে প্রোটোটাইপটা কিভাবে কাজ করে, ইউএক্স এর কাছে কাজ করে হচ্ছে যে যখনই একটা থিম পায় যে এটা, তখন এটাকে রেখে দেয়। তো এইভাবে কি করে সাজায়, যে কোনটার পরে কোনটা, কোনটার পরে কোনটা, কোনটার পরে কোনটা, এই জিনিসটা সাজায়। এই জিনিসগুলোকে বলা হয় পেপার প্রোটোটাইপ। এগুলো হচ্ছে ইউএক্স এর পেপার প্রোটোটাইপ। অর্থাৎ একটা ইনফরমেশন কালেক্ট করছে, সেখান থেকে অ্যানালাইজ করে দেন হচ্ছে আপনার এখানে আপ করে দিচ্ছে, এই জিনিসটাকে বলা হয় ইউএক্স প্রোটোটাইপ। বুঝতে পারছি? এইভাবে আপনাকে কি করতে হবে, ইউএক্স প্রোটোটাইপ ইউজ করতে হবে। অ্যাকচুয়ালি এই জিনিসটা হয় হচ্ছে যখন আমি একটা ডিজাইন ক্রিয়েট করব, ডিজাইন ক্রিয়েট করার পর সাপোজ মনে করেন আমি এখানে গ্রামীণ ফোনে গেলাম, গ্রামীণ ফোনে যাওয়ার পর এই যে এখানে আমি যাওয়ার পর মনে করেন এই যে সার্ভিসের মধ্যে ক্লিক করলাম, দেখেন অনেকগুলো অপশন চলে আসছে। এই প্রোটোটাইপের ক্ষেত্রে কি হয় যে একটার সাথে আরেকটা অ্যাড করে, এই কারণে এই যেভাবে অ্যাড করে এই কারণে, অর্থাৎ এর সাব হেডিং হিসেবে এই থাকবে, সেটা দেখায় দেয় যে এটার পর এটা এভাবে আসবে, এটা এইভাবে আসবে। এইটা হচ্ছে আপনার সিস্টেম, এভাবে আপনাকে দেখায় দিতে হবে। এটাকে বলা পেপার প্রোটোটাইপ। অর্থাৎ আপনার ডিজাইনটাকে কনসেপ্টটাকে রেডি করার জন্য হচ্ছে এই কাজটা করা হয়, যে কোনটার পরে কোনটা আসবে, কোনটা করলে কি ভালো হবে, এটাকে সাথে এটা মানাচ্ছে কিনা। কারণ আপনি ডিজাইন করার পরে যদি মনে হয় যে একটু ভুল হয়েছে, তখন কিন্তু এটাকে শুধরাবার সময় থাকে না।
এই জন্য আপনি কি করতে হবে, আপনাকে আগেই হচ্ছে এটাকে রেডি করে নিতে হবে, এই জন্য এটাকে আগেই রেডি করে নিতে হয়। এরপর একটা জিনিস খেয়াল করে দেখেন, ওয়্যার ফ্রেম। এখানে একটা লেখা আছে আপনার ওয়্যার ফ্রেম। ওয়্যার ফ্রেম জিনিসটা কি সেটা সম্পর্কে একটু জানি। এই যে এই অংশগুলো হচ্ছে আপনার ইউএক্স এর ওয়্যার ফ্রেম, এই অপশনগুলো হচ্ছে আপনার ইউএক্স এর ওয়্যার ফ্রেম। ওয়্যার ফ্রেম হচ্ছে যে আপনি একটা কাগজ অথবা আপনি জাস্ট লাইন টেনে টেনে কোনো একটা ডিজাইন ক্রিয়েট করলেন, কোনো একটা ডিজাইন ক্রিয়েট করলেন, এই জিনিসগুলোকে বলা হয় ওয়্যার ফ্রেম। অর্থাৎ এই জিনিসগুলোকে কি করলাম, রাখলাম। এখন একটা কোয়েশ্চেন থাকতে হবে, এগুলি সবই দেখা যায় মোবাইলের মধ্যে, তাহলে মনে হয় ইউএক্সটা মেইন থিমটা হচ্ছে মানে ইয়ার মধ্যে কাজ করে, মোবাইলের মধ্যে কাজ করে না, এটা মোবাইলের রেসপন্সিভ হতে হবে। ওই দিকটাকে আমরা একটা জিনিস জানলাম যে একটা মোবাইল রেসপন্সিভ, সেটা কিন্তু মোবাইল রেসপন্সিভ কি না। প্লাস হচ্ছে এই যে দেখেন, এটা হচ্ছে ওয়েব ডিজাইনে, অর্থাৎ আমার যে ইন্টারফেসের মধ্যে এরকম ঠিক আছে কিনা সব কিছু, আমাকে দুইটার মধ্যেই ওয়্যার ফ্রেমটা রেডি করতে হবে। অর্থাৎ মোবাইলের মধ্যে হলে কেমন দেখা যাবে আর নর্মালি ইন্টারফেসে কেমন দেখা যাবে, দুটোটাই আমাকে কনফার্ম করতে হবে। এবং এই ওয়্যার ফ্রেমগুলো দুটোর মধ্যেই হয়, অর্থাৎ আপনাকে মোবাইল হিসেবেও রেডি করতে হবে, অ্যাজ এ আপনার ইন্টারফেস হিসেবেও রেডি করতে হবে। অর্থাৎ একটা ইয়ার জন্য, ওয়েবসাইটের জন্য আপনাকে এই জিনিসটা রেডি করতে হবে আলাদা আলাদা করে, আলাদা আলাদা করে দেখাইতে হবে। এই জিনিসটা হচ্ছে ওয়্যার ফ্রেম, হচ্ছে আপনি ইচ্ছা করলে স্ক্র্যাচ করে তৈরি করতে পারেন, অর্থাৎ আপনি মনে করেন চাইলে এটাকে পেন্সিল দিয়ে স্ক্র্যাচ করে তৈরি করতে পারেন। আপনি ইচ্ছা করলে এটাকে একটা শুধু লাইন টুল ইউজ করে কাজ করতে পারেন, অর্থাৎ ফটোশপ অথবা ইলাস্ট্রেটর লাইন টুল দিয়ে কাজ করতে পারেন। তো এইভাবে আপনি কাজ দেখেন, এখানে খেয়াল করে দেখেন, সে সুন্দর করে ডিজাইনটা করছে, করে বলে দিচ্ছে এই যে এগুলো হচ্ছে মেনু, এগুলো হচ্ছে আপনার মেনু, এখানে একটা ভিডিও থাকবে, এখানে হচ্ছে সাব মেনুগুলো থাকবে, এরপর হচ্ছে তার ট্যাগ লাইনগুলো থাকবে, তারপর হচ্ছে প্রসেস টু ডেট, কবে থেকে কবে প্রসেস হবে, এবার নভেম্বর থেকে, অর্থাৎ এখানে আপনার আপকামিং ডেট। এই যে এইভাবে দেখেন সুন্দর করে। এখন যদি আমি এটা দেখে দেখে যদি আমি একটা ডিজাইন তৈরি করি, দেখবেন অনেক কম সময়ের মধ্যে আমি ডিজাইনটা তৈরি করে ফেলছি। এই জন্য এটা এরকম একটা স্ক্র্যাচ করে নিতে হবে। আমরা যেমন লগো ডিজাইন বা অন্যান্য ক্ষেত্রে যেরকম এরকম স্ক্র্যাচ করি, ঠিক একইভাবে এরকম একটা স্ক্র্যাচ করার সিস্টেমটাই হচ্ছে আপনার ওয়্যার ফ্রেম সিস্টেম। তো এই জিনিসগুলোকে আমাকে কি করতে হবে, সুন্দর করে কাজ করতে হবে। এরপর আমরা একটা জিনিস খেয়াল করে দেখছিলাম, মনে আছে কিনা জানি না, যে লো ফিডলিটি আপনার ওয়্যার ফ্রেম, তারপর হাই ফিডলিটি ওয়্যার ফ্রেম। আমি এখানে হাই ফিডলিটি একটু দেখাতে চাচ্ছি। আপনার হাই ফিডলিটি ওয়্যার ফ্রেম যেটা আছে সেটা একটু দেখাচ্ছে, যেহেতু আমরা ওয়্যার ফ্রেম নিয়ে কথা বলছি, ওয়্যার ফ্রেম নিয়ে যেহেতু কথা বলছি, এখন হচ্ছে হাই ফিডলিটিতে দেখাতে চাচ্ছি। এটাকে বলা হয় হাই ফিডলিটি, অর্থাৎ আমি সফটওয়্যারের মাধ্যমে কালারাইজ একটা ডিজাইন করলাম, এটাকে বলা হয় হাই ফিডলিটি। এই অংশগুলোকে বলা হয় হাই ফিডলিটি ওয়্যার ফ্রেম, আর এগুলোকে বলা হয় লো ফিডলিটি, অর্থাৎ এগুলো হচ্ছে আপনার লো ফিডলিটি ওয়্যার ফ্রেম, বা আপনি স্ক্র্যাচ করে দিচ্ছেন, এগুলো এগুলো হচ্ছে আপনার লো ফিডলিটি ওয়্যার ফ্রেম, এটাকে বলে লো ফিডলি ওয়্যার ফ্রেম। আর হাই ফিডলিটি ওয়্যার ফ্রেম হচ্ছে এগুলো একদম কালারাইজ করে, একদম এখানে আপনার গ্যাস সহ, বক্স সহ, অর্থাৎ একটু আগে যেই ডিজাইনটা দেখলাম তার একদম পরিপূর্ণ বহিঃপ্রকাশ সফটওয়্যারের মাধ্যমে, এটাকে বলা হয় হাই ফিডলিটি, এগুলোকে বলা হয় হাই ফিডলিটি ওয়্যার ফ্রেম। সো লো ফিডলিটি হচ্ছে এগুলো, আর হাই ফিডলিটি হচ্ছে আপনার একদম কালারাইজ যেগুলো আছে সেগুলোকে বলা হয় হাই ফিডলিটি ওয়্যার ফ্রেম। তো এভাবে আমি আমার একটা ইউএক্স ডিজাইনের প্রসেস কমপ্লিট করব, কমপ্লিট করে দেন হচ্ছে আপনাদেরকে আপনারা এটা নিয়ে সামনের দিকে আগাবেন। আপনাদেরকে আমি একদম একটা লাইভ ভিডিও মানে গিয়া দেখাবো, এই একটা প্রসেস দেখাবো যে অ্যাকচুয়ালি কীভাবে কি করে না করে, একটা টোটাল জিনিসটা আপনাদেরকে দেখায় দিব। এখানে একটু খেয়াল করে দেখি যে আমরা যে হাই ফিডলিটি ওয়্যার ফ্রেম বা লো ফিডলিটি ওয়্যার ফ্রেম নিয়ে কথা বলতেছিলাম, অ্যাকচুয়ালি লো ফিডলিটি ওয়্যার ফ্রেম বা হাই ফিডলিটি ওয়্যার ফ্রেমের মাধ্যমে বা ভিজুয়াল যে ডিজাইনটা তৈরি করতেছি, অ্যাকচুয়ালি এই ভিজুয়াল ডিজাইনটা জিনিসটা কি সেটা সম্পর্কে আমার একটু জানা দরকার, বা এই ভিজুয়াল ডিজাইনটাকে কি বলা হয় সেটাও আমার একটু জানা দরকার। এই যে আমরা হাই ফিডলিটি এবং লো ফিডলিটি ওয়্যার ফ্রেমগুলো দেখতেছি, বিশেষ করে হাই ফিডলিটি ওয়্যার ফ্রেমগুলো দেখতেছি, এই যে অংশগুলো আছে এটাকে বলা হয় ইউআই, এটাকে বলা হয় ইউআই, অর্থাৎ ইউজার ইন্টারফেস। আমি হচ্ছি একজন ইউজার, এর সামনে হচ্ছে আমার সামনে যে এই জিনিসটা আছে এটার নাম হচ্ছে ইন্টারফেস। এখন একটা কোশ্চেন আপনার থাকতে পারে, তাহলে কি আমি যে কোনো ওয়েবসাইটে ঢোকার পরে যে অংশটা আসবে সেটাকেই ইয়া বলা হয়, ইউআই বলা হয়? না,
আমি যদি এখানে দেখি এটা হচ্ছে গুগলের ইন্টারফেস, এটা হচ্ছে আপনার গ্রামীণ ফোনের ইন্টারফেস। আবার আমি যদি এখানে গিয়ে প্রথম আলো দেই, এইটা হচ্ছে প্রথম আলোর ইন্টারফেস, এটা হচ্ছে আমার প্রথম আলোর ইন্টারফেস। এইভাবেই এইভাবে আমাকে কি করতে হবে, যে সামনে আসলে অর্থাৎ আমার সামনে যেমন সামনে যেই জিনিসটা আসবে এটাকে বলা হয় ইন্টারফেস। অর্থাৎ এটা বোঝাতে চাচ্ছি যে হাই ফিডলিটি যে ওয়্যার ফ্রেমটা আছে, হাই ফিডলিটি যে আপনার ইয়াটা আছে, ইন্টারফেসটা আছে, এটাকে বলা হয় হচ্ছে আপনার ইউআই। আর এটাই হচ্ছে একটা ওয়েবসাইটের মেইন থিম, যার উপর বেস করে একটা ওয়েবসাইট ক্রিয়েট করা হয়। অর্থাৎ এইখানে এই যে অংশটা দেখতেছেন এটা একটা গ্রাফিক্স ডিজাইনের কাজ, এটা হচ্ছে একটা গ্রাফিক্স ডিজাইনারের কাজ, আর এটা হচ্ছে ইউআই ডিজাইন। এই ইউআই ডিজাইনটা করবেন হচ্ছে আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার, আর এটাকে আপনার লাইভে নিবে হচ্ছে একজন ডেভেলপার, এটাকে আপনার লাইভে নিবে হচ্ছে একজন ডেভেলপার। এখন এই যে ডেভেলপমেন্ট যিনি আছেন, ডেভেলপার আছে, উনি কিন্তু জাস্ট এই জিনিসগুলোকে রেসপন্সিভ করে দেবে, আর কিছু না। এই যে দেখেন এইখানে যে আপনি ব্যানারটা আছে, ব্যানারটা করছে গ্রাফিক্স ডিজাইনার, এই যে ডিজাইনটা আছে সম্পূর্ণ ডিজাইনটাই হচ্ছে একজন গ্রাফিক্স ডিজাইনারের কাজ। উনি হচ্ছে জাস্ট এই জিনিসগুলোকে রেসপন্স করে দিচ্ছেন, যে এখানে নিলে ক্লিক হবে, এখানে গেলে ক্লিক হবে, এখানে গেলে ক্লিক হবে, এখানে গেলে ক্লিক হবে, এই যে অপশনগুলো আছে এরকম। ঠিক একইভাবে এইখানে যান, দেখেন মাউসটা যেখানে নাচ্ছি সেখানে হচ্ছে আপনার হাতের মতো আস্তে আস্তে, অর্থাৎ ক্লিকেবল করে দিচ্ছে, ক্লিক করলে আপনার আসবে, ফুল নিউজটা চলে আসবে। এই যে অংশগুলোকে বলা হয়, এটাকে বলা হয় আপনার ওয়েবসাইটের অংশ। অর্থাৎ এইটাকে রেসপন্সিভ করছেন হচ্ছে একজন ডেভেলপার, আর এটাকে রেডি করে দেওয়ার দায়িত্ব হচ্ছে একজন গ্রাফিক্স ডিজাইনারের। এই ডিজাইনটা যে করছেন একজন গ্রাফিক্স ডিজাইনার করছেন, এই জিনিসগুলো করেন যে একজন গ্রাফিক্স ডিজাইনার করেন। তো একজন গ্রাফিক্স ডিজাইনার কাজটা হচ্ছে ওই যে হাই ফিডলি যে ওয়্যার ফ্রেমটা আছে, আপনার হাই ফিডলিটি ওয়্যার ফ্রেমকে বলা হয় ইউআই, হাই ফিডলিটি ওয়্যার ফ্রেমকে বলা হয় ইউআই ডিজাইন। তো এই জন্যই অ্যাকচুয়ালি দুইটার মধ্যে মানে ইয়াটা করা কারণ হচ্ছে যে আমার যে প্রসেসটা করলাম, আমি যে এই যে প্রসেসটা করলাম, এই প্রসেসটার যে রেজাল্ট, সেই রেজাল্টটা কিন্তু ইউআই এর মাধ্যমে প্রকাশ পাবে, রেজাল্টটা হচ্ছে ইউআই এর মাধ্যমে প্রকাশ করবে। অর্থাৎ আমাকে কি করতে হবে, ইউএক্সটার এই যে প্রসেসটা করলাম, প্রসেসটা করে ইউআই এর মাধ্যমে প্রকাশ করতে হবে। এখন এইটা যদি প্রোডাক্ট না হয়ে যদি ওয়েবসাইট হয়, মানে ইউআই এর অ্যাকচুয়ালি গুরুত্বটা কোথায়, বা ইউএক্স এর সাথে ইউআই এর মেইন পার্থক্যটা কোথায়, বা ইউআই এর সাথে বা ডিজাইনের সাথে ইউএক্স এর সম্পর্কটা কোথায়, সেটা সম্পর্কে একটু জানা দরকার আমার। ওইটা সম্পর্কে এখন আমি বলবো। এটা হচ্ছে আমি একটা অংশ নিয়ে রিসার্চ করলাম, রিসার্চ করে দেন হচ্ছে আমি কি করলাম, যে এইখানে আমি কি করতেছি, ইনপুট করতেছি। সাপোজ মনে করেন আমি গ্রামীণ ফোনের এই অংশটা নিয়ে রিসার্চ করলাম, রিসার্চ করার পর আমি এখানে ইনপুট করলাম। এখন আমি কি রিসার্চ করলাম সেটা সম্পর্কে আপনাদেরকে বলি। আমি রিসার্চ করলাম হচ্ছে এইখানে যে রিচার্জ যে বিষয়টা আছে, দেখেন সবার সামনে আছে। এখন এই রিচার্জ বিষয়টা যদি সবার নিচে থাকতো, তখন কি হতো, একজন কাস্টমার আসতো, এসে আবার নিচে যেত, নিচে নিয়ে গিয়ে রিসার্চটা খুঁজে দেন হচ্ছে রিসার্চ করতো। কিন্তু এইখানে হওয়াতে একটা সুবিধা হলো কি, ক্লিক করলে রিসার্চের মধ্যে চলে যেতে পারতেছে, অর্থাৎ ইউজ টু হয়ে যাচ্ছি। আমি একটা ফ্লায়ার ডিজাইন করতেছি, মনে করেন আমি ফ্লায়ার ডিজাইনটা করতেছি। এখন ফ্লায়ার ডিজাইনটা হচ্ছে একটা রেস্টুরেন্টের ফ্লায়ার, খেয়াল করবেন আমার ফ্লায়ার ডিজাইনটা হচ্ছে একটা রেস্টুরেন্টের ফ্লায়ার। এখন এইখানে আমি এই মুহূর্তে ছাড় দিচ্ছি হচ্ছে বার্গারে 80% বা 40% ছাড়, সাথে হচ্ছে আরও দুইটা আইটেম আছে, খেয়াল করবেন কথাটা। কিন্তু আমি প্রোডাক্টটা শো করছে হচ্ছে সবার নিচে, এই যে এরকম টাইপের সবার নিচে। এইখানে দিলাম হচ্ছে আমার রেস্টুরেন্টের নাম বড় করে, আমি সার্ভিস দিই কী কী, এইখানে হচ্ছে আরও কিছু, এইখানে দিছে হচ্ছে আপনার বার্গারটা 50% ছাড়, খেয়াল করে দেখবেন। এতে কি হবে, এতে হচ্ছে আমার কাস্টমার সংখ্যা কমে যাবে। কারণ কেন, জিনিসটা দেখতে অনেক ছোট, প্লাস হচ্ছে মানুষের চোখে নাও পড়তে পারে। এই কারণে কি হচ্ছে যে আমি যারা এটা পাবে না। তো ইউএক্স এর সাথে ডিজাইনের মেইন থিমটা হচ্ছে
যে আপনি একটা যখন ডিজাইন করতেছেন, এই ডিজাইনটার কোথায় কোনটা কিভাবে ইউজ করলে ডিজাইনটা আপনার এই প্রসেসটা আপনার বা এই ডিজাইনটা ক্লায়েন্টদের কাছে বা কাস্টমারের কাছে বেশি গ্রহণযোগ্য হবে, এটাই হচ্ছে ডিজাইনের ক্ষেত্রে ইউএক্সের কাজ। দেখেন, আপনি যতগুলো ডিজাইন দেখবেন না কেন, তারা কি করছে যে লগোটাকে হচ্ছে উপরে দিচ্ছেন, তাদের যে মেইন কোর পয়েন্ট অর্থাৎ কোর যে কথাটা, সেই কথাটা হচ্ছে সবার সামনে দিচ্ছেন। এরপরে হচ্ছে ওনারা কি অ্যানাউন্স করতে চাচ্ছেন সেই জিনিসগুলো অ্যানাউন্স করে দেন হচ্ছে দিয়ে দিচ্ছেন, শেষ করে দিচ্ছে। এখন আপনি যদি মনে করেন এই ডিজাইনটা অর্থাৎ লগোটাকে যদি এখানে দিয়ে দেন, ওর যে বেস্ট অ্যানাউন্স এটা যদি আমি নিচে দিয়ে দেই, তারপর হচ্ছে অর্থাৎ যেটা দেখানো দরকার ছিল সেটা দেখাচ্ছি না, যেটা দেখানোর দরকার নেই সেটা হচ্ছে আমি দেখাচ্ছি। এরকম করে যদি আমি কোনো কিছু প্রকাশ করি, তাহলে কি আমার ডিজাইনটা মানুষের কাছে যাবে, বা যেই উদ্দেশ্যে আমি এটাকে মানুষের কাছে পৌঁছাতে চাচ্ছি সেই উদ্দেশ্যটা কি সফল হবে? কখনোই না। দেখেন, উনি 25% ডিসকাউন্ট দিচ্ছে। এখন 25% ডিসকাউন্ট যদি এই কর্নারের মধ্যে কোনোভাবে লিখে রাখতো, তাহলে কিন্তু এই ফ্লায়ারটা তৈরি করার কোনো মানে ছিল না। বলার উদ্দেশ্য হচ্ছে এই, আমার ডিজাইনের মধ্যে, আমার ডিজাইনটার মধ্যে কোন জায়গায় কোন জিনিসটা ইউজ করলে সুন্দর হবে, দেখতে ভালো লাগবে, এই যে প্রসেসটা আছে, এই প্রসেসটাই হচ্ছে ইউএক্স। আমার একটা বাসা আছে, বাসার মধ্যে অনেকগুলো ফার্নিচার আছে, এই ফার্নিচারগুলো কোন মানে কোথায় কোনটা দিলে ভালো লাগবে। যেমন ঘরের মধ্যে মানুষ ঢুকেই এখন সাধারণত যেটা করে সেটা হচ্ছে জুতোগুলো রাখে। এখন জুতোগুলোর বক্সটা যদি আমি দরজার সাথেই রাখি, এখন এটা যদি এখানে না রেখে আমি যদি আমার বেডরুমে নিয়ে নিয়ে চলে যাই, এটা কিন্তু আপনার সিস্টেম না। অর্থাৎ এই যে প্রসেসটা, আমি ঢুকার পরে হচ্ছে আপনার জুতো রাখবো, এরপর সামনের দিকে যাব, ওয়াশরুমে যাব, অথবা আমি বেসিনটা ইউজ করব, এরপর হচ্ছে আপনি আপনার বেডরুমে যাবেন। অর্থাৎ এখানে যদি মনে করেন বেডরুমের বেডটা যদি এসে আপনি যদি এই ওয়াশরুমের সামনে রেখে দেন, অর্থাৎ অগোছালো জিনিসটা, তখন দেখা যাবে যে আপনার রুচির প্রকাশ পাচ্ছে যে আপনি কেমন। এই যে প্রসেস সিস্টেমটা, অর্থাৎ কোথায় কোনটা রাখলে ভালো লাগবে, কোথায় কোনটা দিলে ভালো লাগবে, কোথায় কোনটা 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 করা উচিত, এই যে বিষয়টা আছে, এই বিষয়টা ইজিক্যাল টু হচ্ছে ইউএক্স। এই বিষয়টা ইজিক্যাল টু হচ্ছে ইউএক্স। যখন আপনি ডিজাইনের ক্ষেত্রে যাবেন, এটা হচ্ছে ডিজাইনটা কোথায়, অর্থাৎ লগোটা কোথায়, ডিসকাউন্টটা কোথায়, আমি যেগুলোকে হায়ার করতেছি ওইটা ওগুলো কোথায়, আমি লেখাগুলো কিভাবে স্পষ্ট করা যায়, এই যে জিনিসগুলো আছে, এটা হচ্ছে ইউএক্স। এটা হচ্ছে আপনার ডিজাইনের ক্ষেত্রে। প্রোডাক্টের ক্ষেত্রে কি কি কারণে প্রোডাক্টটা চলতেছে না, কি কি কারণে মানুষ কি চায়, কেন চায়, কি চায়, কি কারণ এটা নিতেছে না, এইটা নিয়ে রিসার্চ করা চাই, ওটা হচ্ছে প্রোডাক্টের ক্ষেত্রে ইউএক্স। সো প্রত্যেকটা জায়গাতেই আমাদের ইউএক্স আছে এবং প্রত্যেকটা জায়গাতে আমরা ইউএক্স নিয়ে কাজ করি। তো এই হচ্ছে আমার ইউএক্স এর সাথে যে আপনার ইউআই এর পার্থক্যটা, বা ইউএক্স নিয়ে যে জ্ঞানটা আছে সেটা আশা করি আপনারা বুঝতে পারছেন।